আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা একেবারে হিসাব বিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বেসিক্যালি এই টপিকগুলোর উপরে একটা ক্লাস নিতে যাচ্ছি এবং 5টা টপিকের উপর আমরা আজকের এই সম্মিলিত ক্লাসটা নিব। আশা করছি এটা সবার অনেক বেশি কাজে আসবে। সবাই একটু দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে এবং লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, যারা যুক্ত হব সবাই লাইভটা শেয়ার করে দিব। আজকে গুরুত্বপূর্ণ 5টা টপিকের উপর ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই যারা অলরেডি যুক্ত হয়ে গেছি সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ। যারা যুক্ত হব সবাই লাইভটা শেয়ার করে দিব। আজকে গুরুত্বপূর্ণ 5টা টপিকের উপর ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই যারা অলরেডি যুক্ত হয়ে গেছি সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগত জানাচ্ছি আরেকবার। বারবার বলতেছি সবাই লাইভটা শেয়ার করে প্লিজ, যাতে করে বাকিরাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সবাইকে নিয়ে যেন আমরা ক্লাসটা করতে পারি। আজকে একেবারে গুরুত্বপূর্ণ 5টা টপিকের উপরে অলমোস্ট 50টা এমসিকিউ আমরা নিয়েছি, যেগুলা আপনাদের সবার অনেক বেশি কাজে আসবে। অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নেওয়া হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং এডমিশন টেস্টে আসছে। ওই সকল প্রশ্নগুলো আমরা এখান থেকে বাছাই করছি। আমি আশা করছি সবার একেবারেই অনেক বেশি হেল্প হবে এই এমসিকিউগুলো থেকে। এবং শুরুতে সবাই শেয়ার করে দিই লাইভটা। আসলে সবাই শেয়ার করলে অনেকেই আমরা নতুন আমরা আমাদের ক্লাসে পাবো। তাই একটু সবার কাছে একটু করজোড়ে অনুরোধ থাকবে, একটু সবাই লাইভটা যার যার জায়গা থেকে শেয়ার করে প্লিজ। অনেকে যুক্ত হয়েছি আমরা ইতিমধ্যে। আমরা আজকে প্রায় 50টা এমসিকিউ যদি প্র্যাকটিস করবো, আমরা একটু ফাস্ট আগাবো। তাই শুরুতে সবাই সময়টা নষ্ট না করে একটু যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দিই প্লিজ। আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ। একটু লেট হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ অফিস থেকে আসছি, অনেক লেট হয়ে গেছে আজকে, এসে গুছিয়ে নিতে একটু সময় লেগে গেছে। বাট আমরা কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সময়ের আগে শেষ করতে পারবো ক্লাস, সমস্যা নাই। সবাই একটু শেয়ার করে দিই প্লিজ, সবাই একটু শেয়ার করে দেই। আপনারা এখনো সবাই শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করি যাতে করে আমাদের ক্লাসে উপস্থিতিটা বেড়ে যায়। সবাই একটু শেয়ার করে দেন, সবাই যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দেন। আর হচ্ছে লাইভটাতে অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেন। 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা এমসিকিউ আপনাদের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। প্লিজ সবাই একটু শেয়ার করে দেই। আমরা অনেকেই নিয়মিত ক্লাস করি,
যারা নিয়মিত ক্লাস করি তারা তো ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি। তাছাড়াও আরো অনেককে দেখতে পাচ্ছি যারা ক্লাস করেন। প্লিজ একটু অনুরোধ থাকবে, সবাই শেয়ার করে দেন। আজকে আমরা কমপক্ষে 50 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে চাই, যেটা গত ক্লাসও আপনারা সম্ভব করেছেন। সবাই একটু যার যার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিয়ে, আমরা বিভিন্ন গ্রুপে থাকি, আপনারা আপনাদের নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন, যাতে করে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। একটু সহযোগিতা করেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করি, আপনার জন্য ভালো করেন পরীক্ষাগুলোতে, সেই চেষ্টা আমার অব্যাহত আছে। আপনারা একটু কোঅপারেট করলেই এটা ইনশাল্লাহ একটা ব্লাস্ট হবে। ওকে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করে দেন। আজকের মতো আমরা আজকে এই 5টা টপিক নিয়েছি, খেয়াল করেন। হিসাব সমীকরণ, একেবারেই অনেক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার হিসাব সমীকরণ থেকে আসে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমি কিছু প্রশ্ন আপনাদের জন্য আলোচনা করব। এরপর হচ্ছে জাবেদার কিছু মৌলিক কোশ্চেন, খতিয়ান, এবং সর্বশেষ নগদান বইয়ের কিছু কোশ্চেন। একেবারে ধরেন 9-10-এর অ্যাকাউন্টিং কিংবা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আজকের এই আলোচনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এই জন্য শুরুতে সবাইকে অনুরোধ করছি, প্লিজ একটু শেয়ার করে দেই, এবং এমসিকিউ গুলো আপনারা উত্তর করার চেষ্টা করবেন প্লিজ। সবাই অনেকেই শেয়ার করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যা যা প্রোফাইল থেকে শেয়ার করেন। এনটিআরসির ভাই বোনরা অলরেডি সার্কুলার হয়ে গেছে, মন খারাপ করেন না, পোস্ট কম, তারপরেও আপনাদেরকে ফাইট করতে হবে, কিছু করার নেই। যারা আমার এইচএসসি ছোট ভাই বোনরা আছো, পরীক্ষা খুবই সামনে, এবং সর্বশেষ এডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ হবে, আর এনইউতে পরীক্ষা বাকি আছে। আমাদের এই জায়গাগুলোতে কোয়ালিফাই করতে হলে এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু একবারে কমন আসে, কারণ এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর বেসিক জায়গায়, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর কি জায়গা? বেসিক জায়গা। এই জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি যার যার জায়গা থেকে একটা করে শেয়ার করলে আজকে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট নিয়ে ক্লাসটা আমরা করতে পারবো। সবাই অবশ্যই লাইভটাতে রিয়েক্ট দেই এবং শেয়ার করে দিই। চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকে আমরা এই 5টা টপিক, যে টপিকগুলো আমরা নিচ্ছি, ক্লাস শেষে কিন্তু আমি আপনাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দিব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, এই চমৎকার পিডিএফটা আপনারা সবাই পেয়ে যাবেন। স্পেশালি যারা লাইভটা শেয়ার করতেছেন তারা আমাকে ইনবক্সে নক করলেই সাথে সাথে আমি এই পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করব। খুবই চমৎকার একটা পিডিএফ রেডি করছে আজকে, অনেক সময় নিয়ে। এই জন্য ক্লাসটা শুরু করতে লেট হয়ে গেল, যে শুরুতেই আমরা টপিকের নাম দিছি কোন টপিক থেকে আমরা ক্লাসটা করব। এবং হচ্ছে খেয়াল করেন, একটু যদি খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু নিচে লেখা আছে প্রশ্নটা কোন জায়গায় কতবার আসছে, এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে প্রশ্নটা আমরা নিচ্ছি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, এইচএসসি ঢাকা বোর্ড আসছে 2019 সালে, ঠিক আছে? সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা অলরেডি নিচ্ছি, এবং পাশাপাশি কিন্তু উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরগুলোও দিয়ে দিচ্ছি, কোন কোন উত্তরগুলা কোন প্রশ্নের, এগুলা সাথে সাথে দেই নাই, নিচে দিচ্ছি, যাতে করে আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো খেয়াল করেন, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, হিসাব সমীকরণের একটা মৌলিক রূপ আছে, আপনারা উত্তর করে ফেলেন, আমি একটু আলোচনা করে দিব সংক্ষিপ্ত আকারে। মৌলিক রূপটা আমরা জানি a = l + এর ওই, এই মৌলিক রূপটা থেকে আসছে একটা কি রূপ? বর্ধিত রূপ। একটা কি রূপ আসছে? বর্ধিত রূপ আসছে, মানে একটু বড় করা হয়েছে। সো বড় করার ক্ষেত্রে এতে এর জায়গায় আছে, এলটা এল এর জায়গায় আছে, শুধু ওইটা একটু বড় হয়ে গেছে। ওইটা কি হয়েছে? বড় হয়েছে। বড় হয়ে কি হয়েছে? ক্যাপিটাল আসছে, রেভিনিউ আসছে, এক্সপেন্স, আর হচ্ছে ড্রয়িংস। এটা পারি না এমন কেউ আমরা নাই আসলে এখানে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, যে এখানে এই মৌলিক রূপ আর বর্ধিত রূপের মধ্যে এ সলিড, এলও সলিড, কোনো চেঞ্জ নাই এ আর এল এর মধ্যে। শুধু ওইটা যখন আমরা এক্সপান্ড করছি, ক্যাপিটাল আর রেভিনিউর পূর্বে প্লাস চিহ্ন হবে, এটা মনে রাখবেন। এক্সপেন্স আর ড্রয়িংস এর পূর্বে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ মূলধন আর আয়ের পূর্বে প্লাস, আর ওই আর মানে মালিক ব্যয় আর উত্তোলনের পূর্বে হচ্ছে কি? মাইনাস। তাহলে এখান থেকে একটা সহজ জিনিস কিন্তু আমরা শিখে নিতে পারি, যে মূলধন আর আয় সবসময় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে, আর হচ্ছে কি আপনার কি? ব্যয় আর উত্তোলন সবসময় মালিকানা সত্ত্ব হ্রাস করবে। যেহেতু এই চারটা কার বাচ্চা কাচ্চা? ওইর, তাহলে এই দুটো যেহেতু প্লাস, এর ফলে ওই বাড়বে, এই দুটো যদি মাইনাস, এরপরে ওইটা কি হবে? মাইনাস হবে, সোজা কথা। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে বের করব, এ এল এ এল এ এল সব জায়গায় আছে, ক্লিয়ার, তার মানে চারটাই সঠিক আছে। সি আর আর এর পূর্বে প্লাস আছে, এখানে আর এর পূর্বে মাইনাস আছে, বাদ। সি আর আর এর পূর্বে প্লাস আছে, এই আর এর পূর্বে মাইনাস আছে, এটা বাদ, কারণ আর ক্যাপিটাল আর রেভিনিউর পূর্বে প্লাস থাকতে হবে, তাহলে ইজি জিনিস। তারপরে আমরা এখানে দেখবো
ই আর ডি এর পূর্বে মাইনাস আছে, তাহলে সঠিক উত্তর এ আমরা পেয়ে গেছি। কারণ কি? কারণ এখানে এই দুইটার পূর্বে প্লাস, এই দুইটার পূর্বে মাইনাস আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ক। নিশ্চিন্তে থাকেন, হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এই দুইটা জায়গা থেকে কিন্তু আপনি নেওয়া, যাতে করে সবাই আপনারা কি হন, সবাই উপকৃত হন। এই জন্য সব ধরনের প্রশ্নগুলো আমি মিলিয়ে ঝিলিয়ে এই শীটটা রেডি করছি একটু সময় নিয়ে, যাতে করে সবার কাজে আসে। ওকে, 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সাথে সাথে প্রশ্ন উত্তর করে ফেলতে হবে, মানে কমেন্ট করে ফেলতে হবে, এটা বুঝিনি আরেকবার একটু বলেন। ওকে, এখানে প্রশ্নটা একটু খেয়াল করেন। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন আসছে হচ্ছে, আমরা একটু দ্রুত যাবো যেহেতু অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে। মালিকানা সত্ত্বের হ্রাসের কারণ। তো মালিকানা সত্ত্ব খেয়াল করি, এই যে ওইটাকে আমরা এক্সপান্ড করছিলাম, ওইটা এক্সপান্ড করে কি আসছে? ক্যাপিটাল প্লাস রেভিনিউ, আর এক্সপেন্স আর হচ্ছে ড্রয়িংস, এই দুইটা চিহ্ন মাইনাস ছিল। অর্থাৎ মূলধন আর আয়ের ফলে, মূলধন প্লাস হচ্ছে আয়, এর ফলে মালিকানা সত্ত্ব সবসময় বৃদ্ধি পাবে। আর ব্যয় আর উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব সবসময় হ্রাস পাবে। এই জিনিসটা একটু আপনারা মনে রাখলেই ব্যাপারগুলা ইজি হবে, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখেন, যে কোনো হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে গেলে প্রথমে আপনার চিন্তা করতে হবে, এটা জাবেদা করে ফেলতে হবে। যেমন এটা সঠিক উত্তরটা আমি পরে ব্যাখ্যা করব, আগে ওগুলো দেখি। যেমন আয়কর প্রদান, দেখেন বলছে মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ। আচ্ছা, অতিরিক্ত মূলধন আনয়ন করলে জাবেদা কি হয় জানেন তো? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ আপনার যেহেতু ডেবিট দিকে আছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বেসিক থেকে আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেল অনেক ক্লাস পাবেন। একটু ফাস্ট যাবো, একেবারে বেসিক ধরে পড়াইলে অনেক সময় লাগবে। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট দিকে আছে, অর্থাৎ নগদে যেহেতু কারবারকে টাকা দিচ্ছেন, তাহলে নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে আপনার। আর এদিক দিয়ে মূলধন যেহেতু আসছে, তাহলে আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে 1 নম্বর অপশনের ফলে আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে না। বাকিতে পণ্য ক্রয়, এটা জাবেদা কি খেয়াল করেন তো? বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট হবে আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে ক্রয় আপনার ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস, আর পাওনাদার আপনি যেহেতু ধারে কিনছেন, তারা টাকা দিতে হবে, এখন দেন নাই, ভবিষ্যতে দিবেন, আপনার দায় বৃদ্ধি পাইছে। অর্থাৎ কি প্লাস এল প্লাস, আপনার দায় বৃদ্ধি পাইছে না? বলেন তো। জাবেদা যখন করবেন একটু বুঝার চেষ্টা করবেন ঘটনা কি হইতেছে, কি আসতেছে, কি যাচ্ছে। এই জন্য আপনার বড় আছেন, আপনাদের এই ঝামেলাগুলো হবে না, এই জন্য একটু শর্টকাট আগানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে দেখেন মালিকানা সত্ত্ব কিন্তু অলরেডি হ্রাস পাওয়া গেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে খ। আবার আয়কর প্রদান, এই আয়কর প্রদানের জাবেদা কি? আয়কর প্রদান করলে কি হবে বলেন তো? আয়কর প্রদানে যাবে কি? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে রাখবেন, আয়কর প্রদান করতে হয় ব্যক্তির আয়ের উপর। তো ব্যক্তি বলতে কাকে বোঝায়? মালিককে বোঝায়। তাহলে মালিকের আয়কর। তাহলে এখানে যেহেতু উত্তোলন আছে, উত্তোলনে আসলে মালিকানা সত্ত্ব কি পাবে? উত্তোলন আসলে মালিকানা সত্ত্ব হ্রাস, নগদ যেহেতু আছে তাহলে আমার ক্রেডিট পাশে গেছে, তার মানে সম্পদ হ্রাস। তাহলে এইটার ফলেও আপনার কি হবে? এইটার ফলেও, সরি, এখানে তো বিক্রয় ছিল, আমি তো ভুল ব্যাখ্যা করলাম। বিক্রয় ছিল, তাই না? আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিক্রয়, এই যে আমরা জাস্ট 3 নম্বর যে অপশনটা পাইছি, এটা হচ্ছে সলিড উত্তর, মালিকানা সত্ত্ব হ্রাস। কিন্তু এখানে যেহেতু কি আসছে? উত্তোলন আসছে। আর বিক্রয় যেহেতু ধারে বিক্রি করছে, তাহলে দেনাদার আর বিক্রয় কি? দেনাদার আর বিক্রয়। তাহলে দেনাদার আমার সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় হচ্ছে আমার আয়। এদিকে আয় বৃদ্ধি পাচ্ছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই তো? আয় বৃদ্ধি পাচ্ছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে আর দাঁড়ের সম্পদ ক্রয়, খেয়াল করেন, তাহলে সম্পদ ক্রয় করছেন যেহেতু সম্পদ বাড়তেছে, দাঁড়ে কেনার কারণে পাওনাদার নামক দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। এখানে কি পাইছিল? এখানে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এখানে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এখানে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। এটা তো হচ্ছে সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। ঠিক আছে? ক্লিয়ার? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে যদি হিসাব সমীকরণের, এই জিনিসটা একটু খেয়াল রাখেন, হিসাব সমীকরণের যদি এক পাশে প্রভাব পড়ে, যেমন ধরুন a = l + ওই এক পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে আরেকটা অবশ্যই কি হইতে হবে? মাইনাস। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। হিসাব সমীকরণের যে কোনো এক পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে আরেকটা মাইনাস হইতে হবে। যেমন ধরেন যদি শুধু এ পাশে প্লাস মানে প্রভাব পড়ে, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হইতে হবে, এটা যদি মাইনাস হয় এটা প্লাস হইতে হবে। কারণ এক পাশে প্রভাব পড়ার মানে কি? কিছুই পরিবর্তন হবে না। এটাকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে, যে এক যোগ হয়ে মাইনাস হয়ে যাবে, তখন 5 টাকা প্লাস 5 টাকা মাইনাস, আলটিমেটলি ফলাফল কি? শূন্য। কিন্তু যদি হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়ে, যেমন ধরেন এক পাশে এতে পড়তেছে, আরেক পাশে যে কোনো একটা ওই বা এলে পড়তেছে, এখানে যদি প্লাস হয় তাহলে চোখ বন্ধ করে এখানের যে কোনো একটা কি হইতে হবে? প্লাস হইতে হবে। কারণ যেহেতু দুই পাশে পড়তেছে, সমান সমান হইতে হবে। এখানে প্লাস হলে সমান, এখানে মাইনাস হইলেও সমান। তাহলে একটা সহজ ইকুয়েশন কিন্তু এখান থেকে আপনি মাথায় রাখতে পারেন, যে যদি হিসাব সমীকরণের যে কোনো এক পাশে প্রভাব পড়ে,
তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। এই সেন্সটা একটু ডেভেলপ করেন, হিসাব সমীকরণের যে কোনো প্রভাব ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেক হেল্প হবে। আর দুই পাশে প্রভাব পড়লে কি হবে, হয় দুইটাই প্লাস হবে নয় দুইটাই মাইনাস হবে, হয় বাড়বে নয়তো কমবে। আর এক পাশে প্রভাব পড়লে কিছুই পরিবর্তন হবে না, প্লাস মাইনাস হয়ে রেজাল্ট ফলাফল কি থাকবে, জিরো থাকবে। হিসাব সমীকরণের দুই ধরনের পরিবর্তন হয়। যখন এক পাশে প্রভাব পড়ে এটাকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, গুণের বা কাঠামোর পরিবর্তন হচ্ছে, আলটিমেট ফলাফলের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস মাইনাস হয়ে ফলাফল যা আছে তাই থাকবে। কিন্তু যদি দুই পাশে প্রভাব পড়ে এটাকে বলে নিট বা পরিমাণগত পরিবর্তন। দুই পাশে প্রভাব পড়লে কি বলে, নিট বা পরিমাণগত পরিবর্তন, হয় ফলাফল বাড়বে নয় ফলাফল কমবে। অনেকগুলো আলোচনা সংক্ষেপে বলে দিলাম, এগুলা হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা কিন্তু আপনার কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আশা করছি এই প্রশ্নটা আপনি ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে একটু খেয়াল করেন। 3 নম্বর জাবেদা বলছে 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফলে, 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, তার জাবেদা করে ফেলি আমরা। যদি জাবেদা করে ফেলি, জাবেদা কি হবে বলেন তো? 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করছেন যেহেতু, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর যেহেতু কিভাবে ক্রয় করছেন কিছু বলা হয় না, নগদে না ধারে, তাহলে ধরে নিতে হবে নগদে, তাহলে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে আসবাবপত্র আপনার সম্পদ, নগদ আপনার সম্পদ। তাহলে দুইটাই কিতে পড়লো দেখেন তো, দুইটাই কি একটা পড়লো না? তাহলে একই দিকে পড়ে গেছে কিনা দেখেন তো, হিসাব সমীকরণের একই দিকে। তাহলে একই দিকে পড়লে একটা প্লাস হলে একটা মাইনাস হয়ে শিখেছি কিনা, একই দিকে পড়লে একটা প্লাস হলে একটা কি হবে, মাইনাস। তাহলে একটা যদি বুঝেন প্লাস, তাহলে অন্যটাও ইজিলি বুঝে যাবেন। আসবাবপত্র যেহেতু ডেবিট দিকে আছে, আসবাবপত্র যেহেতু কিনছে, আমার সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে সোজা হিসাব সম্পদ বাড়ছে। এটা যেহেতু প্লাস, নিঃসন্দেহে এটা মাইনাস। অনেক কিছু না বুঝলে আপনি বলতে পারবেন এটা মাইনাস, কারণ কি প্রভাবটা কোন দিকে পড়ছে, একই দিকে পড়ছে। একই দিকে পড়লে একটা প্লাস হলে একটা খুব ইজিলি বলা যায় মাইনাস হয়। শুধু এইটা ফাইন্ড আউট করেন এক পাশে পড়তেছে নাকি দুই পাশে পড়তেছে। এক পাশে পড়লেই এই সেন্সটা ডেভেলপ করবেন, এই সেন্সটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? যারা স্টিল লাইভটা শেয়ার করেন না, প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। তাহলে ঘটনা কি করতেছে বলেন তো, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। তাহলে কোথায় আসছে বলেন তো, মোট সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস হলে তো কোনো পরিবর্তনই হবে না, তাই না? তাহলে মোট সম্পদের কোনো পরিবর্তন হবে না, অ্যান্সার হবে কি গ, মোট সম্পদের কোনো পরিবর্তন হবে না। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ধারে মাল ক্রয় করা হলে যাবে কি বলেন? ধারে মাল ক্রয় করা যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে কি হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অলরেডি আলোচনা হয়ে গেছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় আপনার কি, আপনার ব্যয়, ব্যয় কোথায় প্রভাব পড়বে, মালিকানার সত্ত্বে, তাহলে ওই। আর পাওনাদার আপনার এল, ঠিক আছে? তাহলে দেখুন তো এক পাশে না দুই পাশে, এবারও কিন্তু প্রভাব এক পাশে, কারণ ওই আর এল হিসাব সমীকরণের এক পাশে আসে। তাহলে আমরা বুঝে গেছি যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা প্লাস হবে একটা কি হবে, মাইনাস। সিম্পল চিন্তা করেন, ক্রয় যেহেতু আপনার ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানার সত্ত্ব কিভাবে হ্রাস পাবে, কারণ ব্যয় থাকলে মালিকানার সত্ত্ব হ্রাস করেছে কিনা, ব্যয়ের উত্তোলন থাকলে মালিকানার সত্ত্ব হ্রাস। তাহলে এটা যেহেতু হ্রাস পাইছে, তাহলে এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি। কোথায় আছে দেখেন তো, মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি, উত্তর হচ্ছে খ। সিম্পল জিনিস, ওই সেন্সটা মাথায় রাখলে কিন্তু কাজ ইজি হয়ে যাবে। ওই সেন্সটা মাথায় রাখলে কাজ কিন্তু আপনার জন্য কি হবে, ইজি হবে। কোয়েশ্চেন নাম্বার 5, এটা আপনারা উত্তর করেন, এটা আপনারা পারবেন, এটা আপনারা পারবেন, দ্রুত বলেন উত্তর কি হবে। কোয়েশ্চেন নাম্বার 5 এর উত্তর কি হবে? হিসাব সমীকরণের প্রধান উপাদান কয়টি, হিসাব সমীকরণের প্রধান উপাদান কয়টি বলেন। এটার উত্তর আপনারা করেন। 5 নম্বর প্রশ্ন উত্তর, প্লিজ যারা স্টিল ল্যাবটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন। এরকম ইম্পর্টেন্ট, দেখেন ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, দিনাজপুর বোর্ড পরীক্ষা আসছে, প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা আসছে, একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। সো সবার কাজে লাগবে, সবার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকে লাইভটা একটা করে শেয়ার করেন। আপনারা যদি কন্ট্রিবিউট করেন ক্লাসে, আমি আপনাদের জন্য প্রচুর ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা 100টা শেয়ার করে দেন, কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ, নয়তো কালকে গ্যাপ যাবে। সবাই শেয়ার করেন, কমেন্টে আপনাদের পরিচিত জনদেরকে মেনশন করে দিতে পারেন। আমাদের এই ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট দেন, দেখবেন যে উপস্থিতি এমনিতেই বাড়বে, এমনিতেই বেড়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু প্লিজ চেষ্টা করি, আমাদের উপস্থিতি ইনশাল্লাহ বাড়বে। কি হবে, সবাই এই প্রশ্ন উত্তর করেন, দ্রুত করার চেষ্টা করবেন। সবাই সবাই ওকে,
তাহলে এটা কোনো সন্দেহ নাই, হিসাব সমীকরণের প্রধান উপাদান বলতে কোনটা বুঝাইছে জানেন? ওই যে a = l + r y আছে না, এটাকে বুঝাইছে। তাহলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান, প্রধান উপাদান কয়টা বলেন তো? 1 2 3। সম্পদ দায় মালিকানা সত্ত্ব, উত্তর কয়টা? তিনটা। উত্তর কয়টা? তিনটা। ওকে, কোশ্চেন নাম্বার 6, কোনটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না? মানে কোনটির মাধ্যমে ওই কোনোভাবে প্রভাবিত হবে না, প্লাস হবে না, মাইনাস হবে না, প্লাস হবে না, মাইনাসও হবে না। স্যার এরকম ক্লাস নিয়মিত চাই, ইনশাআল্লাহ হবে, কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন প্রয়োজন স্যার। আপনারা যদি শেয়ার না করেন, ক্লাসে উপস্থিতি থাকলে পড়াইতে ভালো লাগে। ধরেন আপনারা যদি একটু একটু করে যার যার প্রোফাইল থেকে একটা করে শেয়ার করতেন, দেখেন অনেক নতুন স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হইতো। সো গ্রুপ সাবজেক্ট গুলোর জন্য আমাদের অ্যাকাউন্টিং আর কোনো বিকল্প নাই, কারণ আমাদের মধ্যে এত ফ্রি ক্লাস কেউই নেয় না। ওকে, সো আসেন, কোনটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না? আমরা একটু দ্রুত আগাই, আরো দ্রুত আগাই। কি বলছে? পণ্য উত্তোলন। বলেন তো, এই যে উত্তোলন আছে না, উত্তোলন থাকলেই তো মালিকানা সত্ত্ব হ্রাস। উত্তোলন থাকলে কি মালিকানা সত্ত্ব হ্রাস। আচ্ছা, সেবা প্রদান করছেন, তাহলে সেবা প্রদান করছেন, এখানে আপনার আয় হয়েছে না? আয় হইলেই তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি। নগদে অর্থ চুরি, তাহলে এখানে কি হয়েছে বলেন তো? নগদে যে অর্থ চুরি হয়েছে, এটা আপনার বিবিধ ক্ষতি নামক একটা ব্যাপার আসবে না? বিবিধ ক্ষতি, বিবিধ ক্ষতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্ষতি ভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে নাকি করে না? করে। দ্বারে সম্পদ ক্রয়, তাহলে সম্পদ ক্রয় করছেন যেহেতু, তাহলে আমার সম্পদ যেহেতু করছেন, সম্পদ ডেবিট, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর ধারে কিনার কারণে আপনার পাওনাদার নামক দায় বৃদ্ধি পাচ্ছে। পাওনাদার নামক কি বৃদ্ধি পাচ্ছে? দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখেন তো, এখানে সম্পদ বৃদ্ধি পায় আর দায় বৃদ্ধি পায়, এখানে মালিকানা সত্ত্বের কোনো কি নাই, হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো অস্তিত্ব নাই। মানে হচ্ছে গ নাম্বার প্রশ্নের, গ নাম্বার উত্তরের ফলে মালিকানা সত্ত্ব কোনোভাবে প্রভাবিত হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2018-19 সালে আসছে, ঠিক আছে? কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সাথে সাথে উত্তর করবেন। ওকে, খেয়াল করেন, এটা একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2016-17 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে খেয়াল করেন, প্রারম্ভিক সম্পদ। আচ্ছা, এখানে এইটা একটু মনে রাখবেন, a = l + r y, এটা একটা দেওয়া হইলো আপনারে। যদি বলা হয় সম্পদ 2 টাকা, দায় 1 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব কত বলতে পারবেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে দেখি, আপনারা কেউ পারেন কিনা বলেন তো। যদি দায় 2 টাকা, সম্পদ 2 টাকা, মালিকানা সত্ত্ব মানে দায় 1 টাকা হয়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত দেখি, আপনারা এটা পারেন কিনা বলেন, দ্রুত বলেন। স্টিল আপনারা লাইভটা কয়টা শেয়ার করছেন আমি জানি না, একটু দেখে নেই। আজকে আশাব্যঞ্জক শেয়ার এবং উপস্থিতি পাওয়া যাচ্ছে কিনা দেখা যাক। মাত্র 16টা শেয়ার হয়েছে, ক্লাসে উপস্থিত কিন্তু অলমোস্ট 40 জন। অলমোস্ট 40 জন উপস্থিত, ক্লাসে শেয়ার হচ্ছে 16টা, তার মধ্যে আমি শেয়ার করছি 15টা। এক হবে না, এখানে এক হবে, কারণ কি আমরা জানি হিসাব সমীকরণ দুই পাশ সমান হইতে হবে। এখানে 2 টাকা হইলে এই পাশ মিলেও 2 টাকা হইতে হবে, তাহলে এখানে যেহেতু 1 টাকা আছে, এখানে 1 টাকা হবে। জাস্ট আপনারা আবার হচ্ছে মানে মজা নিয়েন না যে স্যার কি একটা কোশ্চেন দিলেন, জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর জন্য। এখন আসেন, এখানে কি বলছে, প্রারম্ভিক সম্পদ 60,000 টাকা, সমাপনী সম্পদ 95,000 টাকা, সমাপনী দায় 20,000 টাকা হলে সমাপনী মালিকানা সত্ত্ব কত? একেবারে সিম্পল জিনিস, এটা এই জন্যই দেখাইলাম। তাহলে খেয়াল করেন, আমার কাছে কি চাইছে, আমার কাছে চাইছে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত। কার পরিমাণ কত? সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব বের করতে গেলে সমাপনী দায় ও সমাপনী সম্পদ লাগবে। তাহলে সমাপনী সম্পদ বলছে 95,000 টাকা, তাহলে 95,000 টাকা ইকুয়ালস টু সমাপনী দায় কত? 20,000 টাকা। তাহলে সমাপনী দায় হচ্ছে 20,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব কত? কারণ এই পাশে যেহেতু 95,000 হয়েছে, এই পাশেও 95,000 হইতে হবে, সিম্পল জিনিস। তাহলে এখানে অলরেডি 95-এর মধ্যে আছে 20, তাহলে আর লাগবে কত? 75। তাহলে এখানে হবে কত হাজার টাকা? 75,000 টাকা। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব 75,000 টাকা। বুঝতে পারছেন কিনা? এটা দেখতে ইজি কোশ্চেন, কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি কমন পাবেন। এটা দেখতে ইজি হলো, এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষায় কি পাবেন? কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? রফিকুল ইসলাম সাব্বির একটা শেয়ার দেন, অসংখ্য ধন্যবাদ রফিক ভাই। রফিক ভাইয়ের মতো করে সবাই যদি একটা করে শেয়ার করতেন এবং কমেন্টে আপনাদের পরিচিত জন এরকম 2-4 জনকে মেনশন করতেন, তাহলে দেখতেন যে উপস্থিতি 100 ক্রস হয়ে গেছে। আপনাকে প্রতিদিন ক্লাস চান কিনা? চাইলে একটু রেসপন্স করেন প্লিজ সবাই। এইচএসসি স্টুডেন্ট যারা আছো, এখন আর হাত গুটায় বসে থাকার সময় আছে? না, এখন পড়াশোনা করতে হবে। ওকে, এটা আশা করছি ক্লিয়ার। 7 নাম্বার কোশ্চেন ডান। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ কি আছে? অগ্রিম ভাড়া প্রদান। খেয়াল করতে হবে, জাবেদা করে ফেলতে হবে। জাবেদার উপর ক্লাস লাগবে, জাবেদার উপর ক্লাস লাগবে কিনা? অগ্রিম ভাড়া প্রদান, জাবেদা কি? জাবেদার উপর আমাদের 1.5 ঘন্টার একটা ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অলমোস্ট 80% জাবেদা ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লাসটা দেখেন। অগ্রিম ভাড়া প্রদান করছেন, তাহলে অগ্রিম ভাড়া, অগ্রিম যে কোনো প্রকার ব্যয় আপনার জন্য কি সম্পদ? অগ্রিম যে কোনো প্রকার ব্যয় আপনার জন্য কি সম্পদ? তাহলে অগ্রিম ভাড়া হয়ে যাবে ডেবিট, অগ্রিম ভাড়া হয়ে যাবে ডেবিট।
আর যেহেতু প্রদান করছেন নিশ্চয় নগদে টাকা দিচ্ছেন, তাহলে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে খেয়াল করেন তো স্যার, নগদ আপনার সম্পদ, কোনো সন্দেহ আছে? নাই, এতে যাবে। অগ্রিম ভাড়া হয়তো বললাম অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় আপনার কি সম্পদ, তাহলে এটাও সম্পদ। তাহলে হিসাব সমীকরণের কয়টা উপাদানে প্রভাব পড়তেছে? হিসাব সমীকরণের একই উপাদানে প্রভাব পড়তেছে। একই পাশে একই উপাদানে প্রভাব পড়লে একটা প্লাস হলে একটা মাইনাস হয়, একটা প্লাস হলে একটা কি হয়? মাইনাস হয়। দেখেন 50 কিন্তু ক্রস করতেছে না উপস্থিতি, একটু চেষ্টা করেন 50 ক্রস করে দেন আজকে। সবাই একটা করে শেয়ার করেন যার যার প্রোফাইল থেকে, 50 ক্রস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন তো, যেহেতু হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়ে, একটা উপাদানে প্রভাব পড়ে, তাহলে একটা প্লাস হলে একটা অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা এটা দেখে বুঝতেছি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস কোথায় আছে খুঁজে বের করেন। খ নাম্বারে দেখছেন, আমি কিন্তু এখানে প্লাস মাইনাস দেইও নাই, কিন্তু যেহেতু এক পাশে প্রভাব পড়ছে আমি বুঝে গেছি একটা প্লাস হলে একটা মাইনাস হবে, সিম্পল জিনিস। কথা ক্লিয়ার? ক্লাস এভরিডে চান কিন্তু শেয়ার তো করেন না আপনারা, শেয়ার তো করতে চান না। শেয়ার না করলে তো উপস্থিতি বাড়বে না, উপস্থিতি না বাড়লে কেমনে হবে? অনুপার্জিত হিসাব সমীকরণ কোন উপাদানের অন্তর্ভুক্ত? এই যে অনুপার্জিত আয়, এই অনুপার্জিত মানে কি জানেন? এই অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম। তাহলে অগ্রিম আয়, অগ্রিম আয় কি আপনার বলেন তো? অগ্রিম আয় হচ্ছে আপনার দায়। এখানে একটা টেকনিক আমি অনেকবার শেয়ার করছি, যে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এই চারটা টপিক আমরা যখন পড়তে যাই, অনেকে আমরা বারবার বারবার কনফিউজড হই যে কোনটা সম্পদ হবে আর কোনটা দায় হবে। তো একটা টেকনিক আপনাদেরকে শিখাই দিচ্ছি, আবার বলতেছি যে বকেয়া, এই যে প্রত্যেকটার মধ্যে দুইটা করে শব্দ আছে, দুইটা শব্দের প্রথম বর্ণ নিবেন, যদি মিলা যায় তাহলে দায়, না মিললে সম্পদ। দুইটা শব্দের প্রথম বর্ণ নিবেন, মিলে গেলে দায়, না মিলে সম্পদ। তাহলে প্রথম বর্ণ নেন, বকেয়ার প্রথম বর্ণ ব, আয়ের প্রথম বর্ণ অ, ব আর অ কি মিলে? মিলে না, না মিললে কি? না মিললেই সম্পদ, না মিললে কি? সম্পদ। খেয়াল করে দেখেন, আবার এখানে বকেয়ার ব মিলে, এখানে ব্যয়ের ব মিলে গেছে, তাহলে বকেয়া ব্যয়ের দুইটা ব মিলে গেছে, মিলে গেলে কি? মিলে গেলেই দায়। আবার দেখেন অগ্রিমের ও, আয়ের ও মিলে গেছে, মিলে গেলে কি? মিলে গেলেই দায়। তারপরে দেখেন তো অগ্রিমের ও, ব্যয়ের ব মিলে, মিলে না, না মিললে কি? না মিললেই সম্পদ। এগুলা কোন সম্পদ কোন দায়? চলতি সম্পদ চলতি দায়, সোজা হিসাব শেষ। তাহলে বকেয়া চলতি সম্পদ, বকেয়া ব্যয় চলতি দায়, অগ্রিম আয় চলতি দায়, আর হচ্ছে অগ্রিম ব্যয় চলতি সম্পদ। তাহলে দেখেন তো ইজিলি মনে থাকবে কিনা? ইজিলি মনে থাকবে, জীবনে কোনো সময় আর ভুলবে না যদি এই সহজ টেকনিকটা আপনার মাথায় থাকে। ভালো লাগলে একটা শেয়ার করে দেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেন, অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেন, অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেন। তাহলে বলেন অনুপার্জিত আয় মানে তো কোন আয় বললাম? অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয় কি বলেন তো? অগ্রিম আয় কোথায় আছে? এই যে অগ্রিম আয়। অগ্রিম আয় কি? চলতি দায়। তাহলে দায়, দায় এল, তাহলে কোথায় যাবে? এলে যাবে। কোথায় যাবে? এলে যাবে। এক প্রশ্ন দিয়ে একাধিক প্রশ্ন সমাধান করে ফেললাম, যে কোনো ভাবে ঘুরে ফিরে আসলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? মিলে গেলে দায়, না মিলে গেলে সম্পদ, এর থেকে সহজ আর কোনো টেকনিক নাই। মিলে গেলে দায়, না মিলে গেলে সম্পদ। আজকে কিন্তু উপস্থিতি 50 ক্রস করতে পারলাম না, আপনারা কিন্তু হেল্প করতেছেন না। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? এইচএসসির পোলাপান গুলা কই? এইচএসসির পোলাপান গুলা কোথায়? আশা করছি ক্লিয়ার। একটু রেসপন্স আপনাদের আসতে দেরি হয়, আসলে দেরি হলে হবে না, দ্রুত পেলে ফেলতে হবে। হিসাব সমীকরণ অনুযায়ী নিট মুনাফা কোথায় যোগ হয় এটাকে আপনাদের বলে দিতে হবে? এমন কেউ কি আছেন এটা পারবেন না? নিট মুনাফা কার সাথে কি হবে বলেন তো? এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর উপপরিদর্শক, যে বলছি না যে একই জিনিস এইচএসসি বোর্ড পরীক্ষা আসে, এটাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, এটাই আবার কি চাকরি পরীক্ষায় আসে। দেখেন হিসাব সমীকরণ অনুযায়ী নিট মুনাফা কোথায় যোগ হয় বলেন? দেখেন তো পারেন কিনা, বলেন তো কার সাথে কি হবে? দ্রুত বলেন, দ্রুত বলেন। আপনাদেরকে মালিকানা সত্ত্ব, মানে মালিকানা সত্ত্ব নির্ণয় করার চারটা সহজে বলে দেই। মালিকানা সত্ত্ব নির্ণয় করার সূত্র কি বলেন তো? প্রারম্ভিক মূলধনের সাথে কি করতে হবে? প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন। সংক্ষেপে লিখে নেন দ্রুত। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন, যোগ করতে হবে মূলধনের সুদ। কি করতে হবে? মূলধনের সুদ যোগ করতে হবে। যোগ করতে হবে নিট লাভ, যোগ করতে হবে কি? নিট লাভ। মাইনাস করতে হবে উত্তোলন, মাইনাস কি করতে হবে? উত্তোলন। মাইনাস করতে হবে উত্তোলনের সুদ, মাইনাস করতে হবে উত্তোলনের সুদ। মাইনাস করতে হবে নিট ক্ষতি, মাইনাস করতে হবে কি? নিট ক্ষতি। সর্বশেষ যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি। কি যোগ করতে হবে? সাধারণ সঞ্চিতি। শেষ।
আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে নিলাম যে মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয়। এটা কোন মালিকানা সত্ত্ব? এটা অবশ্যই সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন বলে। তাহলে সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্ব বের করার সূত্র কি? প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ, মূলধনের সুদ যোগ, নিট লাভ যোগ। কারণ এগুলোর ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এই জন্য যোগ করতে হবে। তারপর উত্তোলন মাইনাস করতে হবে, উত্তোলনের সুদ মাইনাস করতে হবে, তারপরে মাইনাস করতে হবে কি? নিট ক্ষতি আর হচ্ছে কি সাধারণ সঞ্চিতি। হয়ে গেল? তাহলে ঘটনা কি বলেন তো? মালিকানা সত্ত্বের সাথে কি করতে হবে? মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে ইনশাল্লাহ। এই প্রত্যেকটা টপিকের আরো ডেপথ আছে, আরো ডেপথ, অনেক বেসিক আছে। এগুলো যখন শিখবেন অ্যাকাউন্টিং আপনার কাছে আসলে মজার মনে হবে। অ্যাকাউন্টিং আমরা ভয় পাই, ভয়ে থাকি, কারণ আসলে আমরা বেসিক থেকে দূরে থাকি। এই জন্য একই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার দুইবার আসছে, আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে। এইগুলো সহজ প্রশ্ন, এবার আমাদের সময় কম লাগবে, আমরা দ্রুত আগাবো। আপনারা উত্তর করেন, আমি কিছু বলবো না, বলেন কি হবে? এমডি সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম কে এত লেট কেন ক্লাসে? বলো দ্রুত কি হবে, এটার সঠিক উত্তর বলেন। স্টিলও আপনারা লাইভটা শেয়ার করেন না সবাই। আপনারা যদি শেয়ার না করেন, যেমন গতকালকে ক্লাস নেই নাই, আপনাদের রেসপন্স কম, তাই ঠিক আছে। এত পরিশ্রম করে ক্লাস নেই, 150 ছেলে মেয়ে থাকা উচিত। আয়কর মানেই তো উত্তোলন। পরেশ চন্দ্র ভাই, আয়কর মানেই তো উত্তোলন। উত্তোলনের মধ্যে পড়ে গেছে আয়কর, জীবন বীমা, সব উত্তোলন, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, সবকিছুই উত্তোলন মানেই মালিকানা সত্ত্ব হ্রাস, সোজা কথা। ওকে, অরিজিৎ বলছেন 1-এর সি মানে 11-র সি। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই বলছেন 10-এ এখন আছেন। মৃদুল বলছেন 1-এর সি মানে 10-এর 1, আবার সিরিয়াল করে 1 আসছে, সরি। জান্নাতুল বলছেন সি হবে, সিএমসি। প্রিন্স তানবীরকে প্রথমবার দেখলাম। তাবাসম তাসনিম ঝর্ণা, আপনাকে প্রথমবার দেখলাম, 1-এর সি। তাসনিম আলম, আপনাকে প্রথমবার সি। তাসলিমা খাতুন আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট এবং ফ্রি ক্লাসগুলো রেগুলার করে। ইতি আফরোজও রেগুলার ক্লাস করতে দেখি। হুমায়ুন কবির ভাই ক্লাস করেন। সিয়াম তো আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট। হাসি সুলতান আপুকেও ক্লাস করতে দেখা যায়। সায়ান পণ্ডিত ভাইকে প্রথমবার দেখলাম, 1-এর সি। মেঘলা আক্তারকেও দেখা যায়, 1-এর সি। দেখেন আপনারা যারা কমেন্ট করেন, আপনাদের নামগুলো কিন্তু আমার মুখস্থ আছে। প্রত্যেকে যদি প্রোফাইল থেকে একটা করে শেয়ার করতেন না, আসতো কিন্তু। আর এই পিডিএফটা তো আপনারা চান নাকি? তো শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবেন না। যারা তোমাদের শেয়ার করছেন, আমি তাদেরকে পিডিএফ শেয়ার করবো। আপনাদের ফ্রিতে অনেক কিছু দেই তো, তাই মূল্যায়ন কম হয়। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে কে? আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসোলি। এই লুকা পেসোলি হচ্ছে ইতালীয় নাগরিক। কি নাগরিক বলেন তো? ইতালীয় নাগরিক। তাহলে ইতালীয় নাগরিক হওয়ার কারণে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি যদি প্রশ্ন আসে, কোথায় হবে? ইতালিতে হবে। লুকা পেসোলির জন্ম কত সালে বলেন তো? জন্ম হচ্ছে 1445 সালে। মৃত্যু কত সালে বলেন তো? মৃত্যু হচ্ছে 1517 সালে। লুকা পেসোলি এই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি বলেন তো? মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কি? দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লুকা পেসোলি 1494 সালে একটা বই লিখছে। বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই 1494 সালে 10 নভেম্বর বইটি প্রকাশিত হয়। 1494 সালের 10 নভেম্বর বইটি প্রকাশিত হয় বিদায়, এবং এটা যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, এই জন্য এই 10 নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে বলেন তো? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস 10 নভেম্বর, ঠিক আছে। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কত হবে বলেন তো? 10 নভেম্বর। কারণ কি? 1494 সালে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লুকা পেসোলি যে গ্রন্থটি রচনা করেন, সেটি প্রকাশিত হয়। এই জন্য এই দিনটাকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর লুকা পেসোলি কি? লুকা পেসোলির পূর্ণরূপটা কি? ফ্রা লুকা বার্তিলোমিও দা পেসোলি। লুকা পেসোলি পেশায় কি ছিলেন? গণিতবিদ, ধর্মযাজক, পাদ্রী, দার্শনিক, বিভিন্ন পেশায় সে কি ছিল? নিযুক্ত ছিল। এই তো লুকা পেসোলি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিলাম, ঠিক আছে। আর কিছু জানা লাগবে? লুকা পেসোলি নিয়ে আর কিছু জানার দরকার নেই, যা বললাম এগুলো জানলে ঘটনা শেষ। ক্লিয়ার? বলেন কোয়েশ্চেন নাম্বার 2, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি সম্মিলিত সর্বপ্রথম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? অলরেডি বলে ফেলছি, অলরেডি আলোচনা করে ফেলছি, এবার সঠিক উত্তর করার দায়িত্ব আপনার। বলেন 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সম্মিলিত সর্বপ্রথম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আলোচনা হয়েছে কি হয় নাই? হয়েছে। দ্রুত 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 বলেন কি হবে? স্টিল যারা লাইভটা শেয়ার করে নেয় সবাই শেয়ার করে দেন।
রাতুল ভাই 1494, অরিজিৎ বি, আতিকা 1494, জান্নাতুল তোবা বি, তাহসিনা বি, তাসলিমা বি, মৃদুল, সায়ান, আতিকা, এমডি সিয়াম, তনিম আহমেদ বি, আকলিমা আক্তার বি। মাত্র যে বলে দিছি, না পারার কি কোনো ব্যাপার আছে এখানে? নাই। আবার 1494 জায়গায় ভুলে আবার 1994 জায়গায় দিয়ে আসেন না, তাহলে কিন্তু আপনার সমবয়সী হয়ে যাবে লুকা পেসুলি, মনে হবে আপনার বন্ধু। হ্যাঁ, এরকমটা করেন না কিন্তু। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? দেখেন কয়বার আসছে, সহজ প্রশ্ন কিন্তু বারবার আসে। জবি ভর্তি পরীক্ষা 2বার আসছে, সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা, ওই যে বলছিলাম বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আসে, হিসাব সহকারী, সহকারী পরিচালক, সহকারী ব্যবস্থাপক, হিসাব রক্ষক, অফিস মানে পরে কি অডিটর, এই চাকরি পরীক্ষাগুলো কিন্তু এই হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো দিয়ে দেয়। তাই হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? ব্যবসার ভাষা, লেনদেনের উৎস, ব্যবস্থাপনার বিকল্প, গণিত কৌশল। কি বলে বলেন? আমরা কোনোভাবে 50 ক্রস করতে পারলাম না, দুঃখজনক ব্যাপার, আপনাদের রেসপন্স ভালো না তাই। ব্যবসায়ের ভাষা বলা হয়, তাই না? রাইট, একটু দ্রুত রেসপন্স করবেন সবাই, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করেন, কারণ এগুলো আপনারা পারেন, জাস্ট একটু রিকল করার ব্যাপার, বেসিক জিনিস। আর মনে রাখবেন যে 5টা টপিক থেকে যে 50টা প্রশ্ন আমি আজকে নিয়েছি, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো কিন্তু আপনার পরীক্ষা আসবে, একটা রিভিশন হয়ে গেল আপনার। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়, পাশাপাশি হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়, এটা মনে রাখবেন, তথ্য ব্যবস্থাও বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? তথ্য ব্যবস্থা বলা হয়। ব্যবসার ভাষা বলা হয়, হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাও বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, লুকা পেসেলি পেশায় কি ছিলেন? আলোচনা হয়ে গেছে কিনা দেখো। রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে 2বার, রূপালী ব্যাংক সিনিয়র অফিসার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অথবা অনেক সময় ব্যাংকের এই যে সিনিয়র অফিসার কিংবা অফিসারের চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু হিসাব বিজ্ঞানের 2-1টা প্রশ্ন দেখা যায়, যদিও মেজর প্রশ্ন হিসাব বিজ্ঞান থেকে আসা উচিত ছিল, কিন্তু খুব একটা প্রশ্ন দেখা যায় না। তাহলে লুকা পেসেলি পেশায় কি ছিলেন বলেন তো? হিসাববিদ, গণিতবিদ, প্রকৌশলী, চিকিৎসক, কোনটা ছিল? আতিকা, এত বড় করে কমেন্ট লেখা দরকার নাই ভাইয়া, অনেক সময় চলে যাবে। এমনি ইসমাইল ভাই বলছেন মেঘলা, মেহেদি, লিখন আহমেদ, নাহিদ, অরিজিৎ, লিখন, সিয়াম, মৃদুল, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এটা না পারার কিছু আছে? লুকা পেসেলি পেশায় কি ছিলেন? গণিতবিদ। কিন্তু লুকা পেসেলির পুরো নামটা একবার বলছেন, আপনাদের কারো কি মনে আছে? এটা একটু মনে রাখেন, এটা শুনলে মানে যখন লুকা পেসেলি জানবে যে তার উত্তরসূরিরা তার নামটা, পুরো নামটা জানে, তাহলে তার একটু ভালো লাগবে না শুনলে? লুকা পেসেলির পুরো নামটা কি বলেন তো? ফ্রা লুকা বার্তেলোমিও দা পেসিওলি, ফ্রা লুকা বার্তেলোমিও দা পেসিওলি। আচ্ছা, লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝেন বলেন তো? লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝান? এটা সাধারণ বীমা কর্পোরেশন ভর্তি মানে চাকরি পরীক্ষা কিন্তু এটা আসলে, আমি বারবার বলছি যে পড়াশোনা এমন ভাবে করেন যাতে করে সব জায়গায় উপকৃত হন। এইচএসসি এমন ভাবে পড়েন যাতে এডমিশনে কাজে লাগে, এডমিশনের পড়াটা ধরে রাখেন যখন চাকরির বাজারে কাজে লাগবে। আর যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন ভাবে পড়েন যেন নিবন্ধনের পাশাপাশি অন্য সকল চাকরি পরীক্ষায় যেখানে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে প্রশ্ন আসে সেগুলো যেন আপনি ভালো করতে পারেন। জাস্ট প্রমাণ দেখেন, একই জিনিস বোর্ড, এডমিশন, চাকরি পরীক্ষা সব জায়গায় কাজে লাগে। এই জন্য আমি রেফারেন্স গুলো সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা আসলে উপকৃত হন। ঠিক আছে, বলেন তো কি হবে? লেনদেনের দ্বৈত সত্তা, এটা আবার দৈত্য না কিন্তু, এটা কিন্তু দৈত্য না, বিশাল আকৃতির মানুষ না। এই দ্বৈত সত্তা মানে হচ্ছে দুইটি বোঝায়, তাই না? তাহলে দুইটি সত্তা থাকতে হবে, কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে। ডাবল এন্ট্রি সিস্টেম বলছে না, দুতরফা দাখিলা পদ্ধতি, তাহলে 2টি পক্ষ থাকতে হবে। কি থাকতে হবে? 2টি পক্ষ থাকতে হবে। ঠিক আছে, 2টি হিসাব থাকতে হবে, দাতা ও গ্রহীতা থাকতে হবে। তাহলে আলটিমেটলি সবগুলোই বলা যায়, তাই না? কত? 5। 5-এর কনফিউজিং হয়ে গেলাম। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার 5-এর সবগুলো রাইট। 2টা বোঝাচ্ছে তো, 2টা বোঝালেই হয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি বলেন তো? হিসাব বিজ্ঞানের 2টা উদ্দেশ্য আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, আর হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই 2টা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আর প্রধান উদ্দেশ্য মনে রাখবেন। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য।
আর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি? হচ্ছে আপনার তথ্য সরবরাহকরণ। কিন্তু এখানে যদি অন্যতম বলতো, প্রশ্ন যদি বলতো অন্যতম প্রধান উদ্দেশ্য, তাহলে উত্তর হইতো আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়। বুঝতে পারছেন কিনা দেখেন, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। এসএসসির বই অনুযায়ী, এসএসসির যে বোর্ডের টেক্সট বুক আছে সেই বই অনুযায়ী যদি বলে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি, তখন উত্তর করবেন আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। আশা করছি এই তিনটা কথা আপনাদের মনে থাকবে। ঠিক আছে, এই তিনটা বিষয় আপনাদের কি থাকবে? মনে থাকবে অবভিয়াসলি, ইনশাআল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 7, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। কুমিল্লা বোর্ডে আসছে পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে। সবগুলো রেফারেন্স আনলে দেখা যাবে এই প্রশ্ন কমপক্ষে 50 বার আসছে বিভিন্ন বিভিন্ন পরীক্ষায়। তো হিসাব বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কিন্তু, তো আমরা জানি হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ মনে রাখার বৈশিষ্ট্য কি জানেন? যে অভ্যন্তরীণ ব্যবহারকারী হইতে হলে প্রথমত হইতে হবে বেতনভুক্ত। কি হইতে হবে? বেতনভুক্ত হইতে হবে, বেতন পাইতে হবে। সোজা কথা, বেতন না পাইলে তাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যাবে না। তৃতীয়ত আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন কি জানেন? আরটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। প্রত্যক্ষভাবে জড়িত, কিভাবে জড়িত? প্রত্যক্ষভাবে জড়িত। নেটের খুবই ঝামেলা, নেট খুবই স্লো। তাহলে দেখেন, বেতনভুক্ত সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে আর কি তারা নরমালি। তাহলে পাওনাদার কি বেতন পায়? পাওনাদার কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? পারে না। তাহলে বাহ্যিক। বিনিয়োগকারী মানে শেয়ার মালিকগণ, হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারী থাকে প্রতিষ্ঠানে, তারা কি বেতন পায়? তারা কি প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? পারে না। ব্যবস্থাপক, সরকার তো প্রতিষ্ঠানের অংশ না, তাই না? তাহলে ব্যবস্থাপক মনে রাখবেন, ব্যবস্থাপক, পরিচালক, তারপরে ধরেন হচ্ছে কর্মকর্তা। ঠিক আছে, কর্মকর্তা। তারপরে ধরেন হচ্ছে উচ্চ পদস্থ। কি মনে রাখবেন? উচ্চ পদস্থ, উচ্চ পদস্থ। দেখেন কি বললাম? ব্যবস্থাপক, পরিচালক, কর্মকর্তা, উচ্চ পদস্থ। তারপর ধরেন হচ্ছে নির্বাহী। তারপর কি বললাম? নির্বাহী। তারপরে যদি থাকে হচ্ছে তারপরে যদি থাকে হচ্ছে ধরেন সুপারভাইজার। কি থাকে? সুপারভাইজার থাকে। পরিদর্শক থাকে। কি থাকে? পরিদর্শক। কি? পরিদর্শক। এই শব্দগুলো থাকলে সাধারণত তাকে আপনি কি বলবেন? তাকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী আওতায় ফেলে দিব। কি ফেলে দিব? যদি কোনো ব্যবস্থাপক, পরিদর্শক, পরিচালক, কর্মকর্তা, উচ্চপদস্থ, নির্বাহী এমন কোন শব্দের সাথে যদি থাকে কি আন্ত বা অভ্যন্তরীণ, ঠিক আছে, থাকতে পারে আন্ত বা অভ্যন্তরীণ যদি থাকে, তাহলে তাকে আপনি চোখ বন্ধ করে কি করবেন? অভ্যন্তরীণ। যেমন আন্ত নিরীক্ষক। তাহলে আন্তনিরীক্ষক, তার নামের মধ্যে আন্ত শব্দটা আছে না? কোন বই রাইখা কোন বই পড়ুন ভাল লাগে না কিছুই। কেন এত টেনশন কিসের? তাহলে বিষয়গুলো কি বুঝছেন? একে তো হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, পাশাপাশি আপনি হচ্ছে এগুলো কমন শব্দ, ব্যবস্থাপক, পরিদর্শক, পরিচালক, কর্মকর্তা, উচ্চপদস্থ, নির্বাহী, আন্ত, এই শব্দগুলো থাকলে একবার চোখ বন্ধ করে তারা কি বলবেন? তারে হচ্ছে আপনি বলে দিবেন অভ্যন্তরীণ ব্যবহারকারী। শেষ, তাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে দিবেন। ক্লিয়ার? দেখেন একবারে এই টপিকগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা আপনারা পারবেন, এটা আমি অলরেডি পড়ে ফেলছি। বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। কি হবে? 8 নাম্বার কোশ্চেনের উত্তর। 8 নাম্বার কোশ্চেনের উত্তর। আমরা একটু দ্রুত যাইবো, আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করতে হবে। নেট এত সমস্যা করতেছে, ক্লাস শেষ করতে পারবো কিনা জানি না। এইচএসসির কারা আছো একটু রেসপন্স করে। এইচএসসির কারা আছো? মাত্র 23টা শেয়ার। হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। উপস্থিতি অলমোস্ট এখনো 30 জন। একটা করে শেয়ার করলে 30টা শেয়ার হওয়ার কথা, শেয়ার হয়েছে মাত্র 19টা না 23টা। তার মধ্যে সবগুলো শেয়ার আমি নিজেই করছি। আপনারা ফ্রি সবই চান, কিন্তু কন্ট্রিবিউশন কিছু করবেন না। এনএসআই ফিল্ড অফিসারের প্রশ্ন চলে আসছে। কি একটা অবস্থা! গ্রন্থ লেখককে দাবি ভর্তি পরীক্ষা তে আসছে এনএসআই ফিল্ড অফিসার, ন্যাশনাল ইন্টেলিজেন্স, এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থা। শ্রমিক কর্মীও কি হবে? শ্রমিক কর্মীরা কি সিদ্ধান্ত নিতে পারে প্রত্যক্ষভাবে? বলেন তো, তারা কি সিদ্ধান্ত নিতে পারে? পারে না। তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যাবে না।
বলছে দুইটা বৈশিষ্ট্য মিলতে হবে, একটা মিললে হবে না। বেতন পাই সিদ্ধান্ত নিতে পারো না, তাইলে হবে না। বেতনও পাইতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ক্লাসটাকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিন, ইনশাআল্লাহ আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমাদের সব ক্লাস পেয়ে যাবেন। ওর যদি এইচএসসির বাকিটা কোথায়? তাহলে এখানে হ্যান্ড রিফিল হবে নাকি লোকে বেসিল হবে? হ্যান্ড রিফিল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, একটু দেখে নেন। হ্যান্ড রিফিল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনা। হ্যান্ড রিফিল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। লুকা বেসিল হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, অর্থনীতির জনক। এই তিনটা জনকের নাম তো আপনার জানতে হবে, তাই না? এগুলো আপনাদের পরীক্ষায় আসবে। আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ সব ক্লাস পেয়ে যাবেন। ক্লাস শেষের সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছি। এইচএসসির জন্য তো মানে হচ্ছে ব্লেজিং, এত পরিমাণে ক্লাস আমি নিচ্ছি। এইচএসসি 26 জান্নাতুল তো আপনি শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। যারা শেয়ার করতেছেন না তারা আসলে কি কিপটামি করেন, এই জায়গাগুলোতে শেয়ার করেন না। দেখা যাবে যে ওই মানে হচ্ছে ওয়ান ডে উইথ হাব্বি, ওয়ান ডে উইথ আব্বি, নানান বিষয় আপনারা শেয়ার করবেন, কিন্তু এডুকেশনাল কোনো কন্টেন্ট আপনারা শেয়ার করতে চান না। স্যার কেমন আছেন? শেয়ার ডান। আরে সজল ক্লাস তো শেষ, আপনি এতক্ষণ আসলেন। জিএফ এর চাইতে বেশি জ্বালায় কারেন, আরে সর্বনাশ। কথা সত্য। কোনটি হিসাব বিজ্ঞানের একটি সামাজিক অবদান, সমাজের উন্নয়নে কাজ। যশোর 2017 বিসিএস প্রিলিমিনারিতেও আসছে নাকি? আরে সর্বনাশ। কোনটি হিসাব বিজ্ঞানের একটি সামাজিক অবদান? তো দেখেন সবই, জালিয়াতি রোধ, কর ফাঁকি, সঞ্চয় প্রবণতার সৃষ্টি, পজিটিভ সহযোগী, সবই সামাজিক অবদান। আচ্ছা এইটা একটু দেখেন, এইটা একটু দেখেন। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? এত ইজি প্রশ্নটা ভিতরে আসে? জি আসে। এখন সব প্রশ্ন কিন্তু ইজি না। প্রশ্ন ধরেন আসে এখন তো 12টা আসে, আগে 20টা আসতো, কখনো 25টা আসতো। আমাদের 2টা 3টা 4টা 5টা আপনার কাছে ইজি মনে হবে। এইগুলা দেখে সব মনে করা উচিত না যে এত প্রশ্ন সব ইজি হয়ে যায়। ঠিক আছে, সব প্রশ্ন ইজি না, ইজি থাকে। এখন ইজি গুলো আপনার পারতে হবে, কারণ যেটা আপনার জন্য ইজি সবার জন্য ইজি। আপনি এখানে ভুল করলেন তো আর বাকিগুলো পারলেন না, তাই না? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা জানেন আপনারা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা কেউ বলতে পারবেন? বলেন তো দেখি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? যে ভদ্রমহিলা ইজি বলছেন, বলেন তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা একটু বলেন। বিকেবি বুঝেন কি? বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার নিয়োগ পরীক্ষাটা আসছিল দিনাজপুর 2016 সালে আসছে এইচএসসি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা কেউ বলেন তো দেখি, কেউ বলেন, কেউ বলেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? আজকে নেট অনেক জ্বালাচ্ছে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? আরে টপিক গুলাই তো ইজি, ইজি মনে হবে না কেন আপনার? প্রশ্নগুলা, টপিক গুলাই তো ইজি, তাহলে ইজি না লাগলে কিভাবে হবে? কঠিন প্রশ্ন ইজি লাগলে না, ঠিক আছে। কেউ বলতে পারতেছে না হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? এই যে দেখছেন আটকাই গেছেন কিন্তু। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা বলেন, একজন বলেন। পেট বেচের কেউ আছেন? সিয়াম, তারপর হচ্ছে তাসলিমা খাতুন, আপনারা তো বলতে পারা উচিত। 4টি না, জান্নাত হয় নাই। মৃদুল 11টি না, হয় নাই। অরিজিৎ সর্বনাশ, 4টা হয় নাই। সিয়াম 10-এর বি। আচ্ছা আর কি? সজল 8টি হয় নাই, আতিকা হয় নাই, নাজমা সুলতানা 10টি ধাপ হয় নাই। ঢাকায় বাচ্চা কত কম হচ্ছে, সমস্যা নাই, কইতেছি। কেমন আছিস তুই? প্রীতম। প্রীতম হচ্ছে আমার ছোটবেলার স্টুডেন্ট। ঢাকার লক্ষ্মীবাজারে আমার কোচিং ছিল, চাকরি এই চট্টগ্রামে পোস্টিং পেয়ে আসার আগে ও আমার হচ্ছে 9-10 স্টুডেন্ট। এখন বেচারা বড় হয়ে গেছে, বিয়ে শাদী করতে পারবে, তবে ইন্টারমিডিয়েটে পড়ে। 8টা বলছি না, আপনারা যা যা বলছেন সবাই ভুল করছেন, সমস্যা নাই। কাহেন দেখি কি হইব, সবাই আবার শিখা বললাম, ঠিক আছে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি। কি বলেন তো? ধাপ হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে লেনদেন, লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। 2 নাম্বার হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ। 3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহকরণ। ঠিক আছে, প্রশ্ন একটু ঘুরাই দিলে তো আর পারতেন না, দেখছেন? প্রশ্ন একটু ঘুরাই দিলেই কিন্তু আর পারতেন না, ভুলে গেছেন। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা: লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ আর তথ্য সরবরাহকরণ। ঠিক আছে, এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে আবার 3টা। এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ আবার কয়টা? 3টা। লেনদেন বিশ্লেষণ, লিখে ফেলেন, কাজে লাগবে। জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তকরণ আর হচ্ছে খতিয়ানভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। দেখছেন কত বেসিক আছে, কত বেসিক আছে। এগুলা থেকে এডমিশন টেস্টে বেশি প্রশ্ন আসে। কি বললাম?
তাহলে এই যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার দাবাপর কয়টা পাইছেন বলেন তো? লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার দাবাপর পাইছেন কয়টা? 3টা। তাহলে প্রশ্নকে যদি প্রশ্ন আসে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার দাব কয়টা? 3টা। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অর্থাৎ এই 3টা ধাপকে আবার আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। নাম কি বলেন তো? হিসাব রক্ষণ। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা বলেন তো? হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা? হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপও 3টা, হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপও 3টা। ঠিক আছে? অ্যাকাউন্টিং ফার্স্ট এন্ড সেকেন্ড প্রিপারেশন কেমন সবার? নাজমা সুলতানা খুবই খারাপ, কারোর কোনো ভালো প্রস্তুতি নাই। মিলন স্যার আসার পরে প্রস্তুতি আরো খারাপ হয়ে গেছে সবার। ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 3টা, হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপও 3টা। কিছুই মনে থাকে না, থাকেটা কি তাহলে আপনার মনে? বলেন তো, বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাইলে এবার আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি শেষ। নেটওয়ার্কে কেন তো সমস্যা, কিচ্ছু করার নাই, নেটওয়ার্ক তো আর আমার কন্ট্রোলে নাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার, আবার জাবেদা চলে আসছে। এবারের গুলা খালি প্রশ্ন আসবে আর আপনারা উত্তর করবেন। প্রশ্ন আসবে আর আপনারা উত্তর দিবেন। ঠিক আছে? প্রশ্ন আসবে আর উত্তর করবেন, সবাই উত্তর করবেন। এবারের প্রশ্নগুলো, এবারের প্রশ্নগুলো সবাই উত্তর করবেন। আমাদের হাতে আর 20টা প্রশ্ন আছে। আমরা অলরেডি ক্লাস করছি 50 মিনিট। 20টা প্রশ্ন 20 মিনিটে শেষ করব, তার চেয়ে কম সময় শেষ করব। সবাই দেখা মাত্র জট করে উত্তর দিয়ে দিবেন। মালিক কর্তৃক ব্যবসায় পণ্য বিতরণ করা হলে, মালিক কর্তৃক ব্যবসায় পণ্য বিতরণ করা হলে কি হবে বলেন? ক্রেডিট কি হবে? ক্রেডিট, এটার মনে নিচে আরেকটা অপশন আছে, আরেকটা অপশন আছে। আজকে নেট একটু প্রবলেম হচ্ছে, রাইট? আচ্ছা, খেয়াল করেন কি বলা হয়েছে। পণ্য বিতরণ সোজা কথা। তাহলে পণ্য বিতরণ করলে যাবে কি হবে? পণ্য বিতরণ আমি কিসের উদ্দেশ্য করব? পণ্য বিতরণ আমি কেন করব, কি কারণে করব বলেন তো? মানুষকে জানানোর জন্য আমার পণ্য সম্পর্কে, তাই না? তাহলে উদ্দেশ্য কি বলেন তো? বিজ্ঞাপন করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন করা। আর হচ্ছে পণ্য বিতরণ করছি, তো তাহলে পণ্য হিসাব তো ক্রেডিট লেখা যাবে না। পণ্য হিসাব কি লেখা যাবে না? ক্রেডিট লেখা যাবে না। তাহলে পণ্য হিসাব ক্রেডিট না লিখে কি লিখতে হবে বলেন তো? পণ্য হিসাব ক্রেডিট না লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। কি হিসাব ক্রেডিট? ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই হিসাবে তো আপনারা পারেন না, এমন কেউ কি এখানে আছেন? নাই। তাহলে এটা আর আলোচনা করার কিছু নাই। এরপরে 2 নাম্বার প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। দেখেন, এই জাবেদা অনেক বেশি আসে পরীক্ষায়। অবচয় ধার্য করলে জাবেদা কি হবে? অবচয় ধার্য জাবেদা পারেন না এমন কেউ কি আছেন? নাই। অবচয়ের জাবেদা পারেন না এমন কেউ কি আছেন? নাই 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 নাই। করে ফেলেন, উত্তর কি হবে? অবচয় ধার্য করলে জাবেদা কি হবে? দ্রুত বলেন। ওরে নেটের যন্ত্রণাতে জীবনটা শেষ হয়ে গেল। এমন এক জায়গায় থাকি, খুবই কঠিন জায়গা। চট্টগ্রাম মিরসরাইয়ের কেউ আছেন আশেপাশে? চট্টগ্রামের কারা আছেন ক্লাস দেখতেছেন? চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী কেউ আছেন এখানে? দুইয়ের বি হবে, কে বলছেন? দুইয়ের বিয়ের কথা বলছেন কে? ভদ্রমহিলা নাজমা খাতুন বলছেন ক্রোয়েশিয়া। বর্জিত বলছেন দুইয়ের ক হবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাবাসুম দুইয়ের ক, জান্নাত দুইয়ের এ, নিহা দুইয়ের এ, ইমতিয়াজ দুইয়ের এ, হুমায়ুন কবির ভাই দুইয়ের এ, সিয়াম দুইয়ের এ হবে, লিখন আহমেদ দুইয়ের ক হবে, মেঘলাক দুইয়ের ক হবে, তাবাসুম কুমিল্লা। কুমিল্লা কোথায় বললেন? সায়ান পণ্ডিত দুইয়ের এ, সিয়াম দুইয়ের এ। আর বাকিরা কোথায়? রেসপন্স করতে হবে। মৃদুল দুইয়ের এ, আকলিমা দুইয়ের এ, ফারজানা হক দুইয়ের ক, হাসির সুলতানা দুইয়ের এ। আর কেউ নাই, দেখছেন রেসপন্স কমে গেছে। ইসমাইল ভাই ক হবে, সিএম দুইয়ের এ। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন অবচয় জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সবসময় খেয়াল রাখবেন। এই অবচয় হচ্ছে একটা বিপরীত সম্পদ, এটা একটু মনে রাখবেন, এটা কাজে লাগবেই। অবচয় হচ্ছে কি সম্পদ? অবচয় হচ্ছে একটা বিপরীত সম্পদ। আর এই অবচয় জাবেদা ফল হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে? অবচয় যেহেতু আপনার ব্যয়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস।
আর এটা যেহেতু বিপরীত সম্পদ, তার ফলে আপনার সম্পদ হ্রাস। তাহলে অবচয় জাবেদার ফলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। আমরা সব সময় যখনই পড়বো আমরা হচ্ছে একটু এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করব। একজন আছেন নাজমা সুলতানা কক্সবাজার থেকে, স্যার ঢাকায় কি আইবেন না? ঢাকায় যাওয়া হচ্ছে না রে প্রীতম। আমি আছি হচ্ছে মিরসরাই, ব্যবসা ইকোনমিক জোন, মিরসরাই, চট্টগ্রাম। আশেপাশে কেউ থাকলে একদিন অফিসে আসবেন, চার দাওয়াত। আশিক খান হবিগঞ্জ থেকে আছেন। আচ্ছা, কে কোন জায়গা থেকে আছেন বলতে পারেন? হাসি সুলতানা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কোথায়? সায়ন পণ্ডিত কুমিল্লা কোথায় ভাইয়া? নারায়ণগঞ্জ অনেকদিন ক্লাস নিয়েছি, কলেজ রোড ইউসিসি, আমার নিজের কোচিং ছিল নারায়ণগঞ্জ। হবিগঞ্জ কখনো যাওয়া হয় নাই। ওকে, তাহলে এটা পারা গেল আসলে। কোয়েশ্চেন নাম্বার 3, এইটা কি পারবেন আপনারা? ভুল সংশোধনী জাবেদা থেকে প্রশ্ন চলে আসছে। 5,000 টাকা আসবাবপত্র ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে, সংশোধনী জাবেদা কিভাবে? নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ, সাভার, মৃদুল, লক্ষ্মীপুর। আচ্ছা, চলে আসেন আশেপাশে যারা আছেন, দাওয়াত থাকলো। কলেজ রোডে অনেকদিন যাওয়া হয়েছে নারায়ণগঞ্জ। তাহলে দেখেন, মূল বিষয়টাকে একটু খেয়াল করেন। ভুল সংশোধনী জাবেদা আপনারা শুধু শুধু ভয় পান। একেবারে ইজি জিনিস, কি হওয়ার কথা ছিল, কি হয়েছে এটা বুঝলেই হয়। মূলত কিনছেন হচ্ছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র ক্রয়গুলো জাবেদা হওয়া কি ছিল? আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা ছিল। আসবাবপত্র হিসাব কি হওয়ার কথা ছিল? ডেবিট। কিন্তু আসবাবপত্র হিসাব ডেবিট না করে ভুল করে আপনি ক্রয় হিসাবে ডেবিট করে ফেলছেন। তাহলে সংশোধন করতে হলে আপনাকে কি করতে হবে? আগে সঠিক জাবেদাটা দিতে হবে, যে সঠিক পাঁচটা কি হওয়ার কথা ছিল, ক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা ছিল। তাহলে আপনি আগে কি করেন? আসবাবপত্র যেহেতু কিনছেন, আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা, তাহলে আগে সঠিকটা দেন, আসবাবপত্র হিসাব ডেবিট। ভুল করে ক্রয় হিসাব ডেবিট করছিলেন না, তাহলে এটা তো সংশোধন করতে হবে। এই জন্য এটার উল্টা পাশে নিয়ে যাবেন। কারণ আপনি নর্মালি যে কোনো একটা হিসাবকে যেদিকে লিখছেন, সংশোধন করতে হলে তাকে তার উল্টা পাশে নিতে হবে। তাহলে ক্রয় হিসাবটা যেহেতু আমি ডেবিট করছিলাম, এখন ক্রয় হিসাবটা আমি ক্রেডিট করে দিব, শেষ। যেটা যা হওয়ার কথা ছিল তা করলাম, যেটা ভুল করছে এটা তার উল্টা পাশে লিখে দিব। যেটা যা হওয়ার কথা সঠিক জাবেদাটা লিখবো, ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, যেখানে আছে এটা সঠিক উত্তর। ভুল সংশোধনী দাখিলার উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। সামনে আমরা ভুল সংশোধনী দাখিলার উপরেও আমরা ক্লাস নিব। সজল বরিশাল, আমি গাজীপুর। হুমায়ুন কবির গাজীপুর থেকে আছেন। তামিম পাবনা, লিখন রাজশাহী, সব জায়গায় স্টুডেন্ট আছেন মোটামুটি। ওকে, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? 4 নাম্বার প্রশ্ন দেখেন। এটা দেখা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, যে বলছি না অডিটর, যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন দেখেন তো, এই যে অডিটর পরীক্ষা আসছে না, অডিটর হিসাব বিজ্ঞান আসে, বলছে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, কিন্তু ভুলবশত বিক্রয় বইতে লেখা হলো। এটা একটু ঝামেলা আছে। ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, কিন্তু ভুলবশত বিক্রয় বইতে লেখা হইলে এতে রেওয়া মিলে কি প্রভাব পড়বে? কিছুই প্রভাব পড়বে না। আপনি কি করছেন? ধারে পণ্য ক্রয় করছেন, সো এটাকে ধারে পণ্য ক্রয়টাকে আপনি ধরে নিচ্ছেন ধারে পণ্য বিক্রয়। তো কি হয়েছে? কিছুই হয়নি। আপনি ক্রয় বইতে লেখার কথা লিখেন নাই, বিক্রয় বইতে লিখছেন। ক্রয় বইতে আপনি 2 দিকে লিখতেন, বিক্রয় বইতে আপনি 2 দিকে লিখছেন। সো রেওয়া মিলে যাবে, রেওয়া মিলে কোনো সমস্যা হবে না, রেওয়া মিলেই ভুল ধরতে পারবে না। 5 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে? কুরিন সঞ্চিতি তৈরি করা হলে কোন হিসাবটি ক্রেডিট হবে? কুরিন সঞ্চিতি তৈরি করা হলে কোন হিসাবটি ক্রেডিট হবে? আমরা সংশোধনের মধ্যে একদম পাই না ইনশাল্লাহ। নাজমা, একদিন আমরা সঞ্চিতি মানে কি ভুল সংশোধনী জাবেদার উপর আপনাদের একদিন ক্লাস দিয়ে দিব, এক ক্লাস ইনশাল্লাহ পুরো ক্লিয়ার করে দিব। আমাদের ইউটিউব চ্যানেলে ভুল সংশোধনী জাবেদা একটা সুপার ডুপার ক্লাস আছে, আপনি 1-1.5 ঘন্টা সময় নিয়ে ক্লাসটা করেন। আপনি ভুল সংশোধনী দেখলে এরপরে যদি আর আপনাদের মনে হয় এটা যে ভুল হয়, আপনি ভুলে যাবেন যে না ভুল হয় না, ভুল সংশোধনী সহজ, শুধু ক্লাসটা করে দেখেন। কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হলে জাবেদা কি জানেন? কুরিন সঞ্চিতি সৃষ্টি করলে জাবেদা হয় কুরিন হিসাব ডেবিট। অনেক বিস্তারিত আলোচনার দিকে যাব না। কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কারণ সঞ্চিতি তো এটা তো আপনার বিপরীত সম্পদ। কুরিন সঞ্চিতি আপনার কি বলেন তো? কুরিন সঞ্চিতি হচ্ছে আপনার বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদ সবসময় কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে। তাহলে সঞ্চিতি যেহেতু সৃষ্টি করছেন, সঞ্চিতি ক্রেডিট পাশে থাকবে। সঞ্চিতি যেহেতু সৃষ্টি করছেন, সঞ্চিতি কোন দিকে থাকবে? ক্রেডিট দিকেই থাকবে। তাহলে কুরিন সঞ্চিতি এখানে হবে। ওকে, আমাদের হাতে আর বেশি কোশ্চেন নাই, 10টা প্রশ্ন আসছে। তারপর আসেন হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 10% বার্তায় 20,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 10,000 টাকা, চেকে 8,000 টাকা প্রদান করা হলে এখানে ক্রয় হিসাবে কত টাকা ডেবিট হবে? তাহলে বলেন, আপনি কি করছেন? পণ্য ক্রয় করছেন। তাহলে ক্রয় করলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট। ক্রয় হিসাব কি হয়ে যাবে? ডেবিট। আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট।
আর চেকে যেহেতু দিচ্ছেন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, চেকে দিচ্ছেন যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদে দিচ্ছেন কত টাকা? নগদে দিচ্ছেন হচ্ছে 10,000 টাকা, নগদের করে 10,000, আর হচ্ছে ব্যাংকের করে বসাবেন কত হাজার? 8,000। আর এইখানে ডেবিট পাশে বসে যাবে 18,000 টাকা। কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার টাকা দাও, আমি তো পণ্য ক্রয় করছি 20,000 টাকা, তাহলে 18,000 টাকা কেন হইলো? কারণ হচ্ছে এই 20,000 টাকার মধ্যে 10% হচ্ছে বাট্টা। এটা কোন বাট্টা কেউ বলতে পারবেন? এই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা। এই বাট্টাটা কি বাট্টা? কারবারি বাট্টা। এই বাট্টাটা কি বাট্টা? কারবারি বাট্টা। এই বাট্টাটা কি বাট্টা? কারবারি বাট্টা। সবসময় খেয়াল রাখবেন, একটা সূত্র মনে রাখবেন, ক্রয় কিংবা বিক্রয়, ক্রয় কিংবা বিক্রয়ের সাথে যদি বাট্টা থাকে, ক্রয় কিংবা বিক্রয়ের সাথে যদি বাট্টা থাকে, এটা হচ্ছে কারবারি বাট্টা। সোজা কথা, কারবারি বাট্টা। ঠিক আছে, ক্রয় কিংবা বিক্রয়ের সাথে বাট্টা থাকলেই কারবারি বাট্টা। আর কারবারি বাট্টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না, এটা বের করে বাদ দিতে হয়। তাহলে 20,000 টাকা 10%, 2,000 টাকা, 2,000 বাদ হলে মোট টাকা কত? 18,000। এই 18,000 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় হিসাবে কত টাকা বসবে? 18,000 টাকা বসবে। তাহলে ক্রয় বিক্রয়ের সাথে বাট্টা থাকলেই কারবারি বাট্টা। আর কারবারি বাট্টা কখনো হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না, অন্তর্ভুক্ত করার আগে বের করে বাদ দিয়ে দিতে হয়। সোজা কথা, শেষ। কোয়েশ্চেন নাম্বার 7, অনাদায়ী পাওনা হিসাব ভুক্ত করা হলে নিচের কোনটি ঘটে? জনতা ব্যাংক অফিসার প্রশ্নে আসছে 2019 সালে। অনাদায়ী পাওনাটা কি বলেন তো? অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কুরিন। অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কি? কুরিন। অর্থাৎ এই কুরিনের ডেফিনেশন আমরা অনেকে জানি না। কুরিন মানে হচ্ছে দেনাদার থেকে যে টাকা আর কখনোই আদায় করা যাবে না বলে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে দেনাদার থেকে আপনি আর এই টাকা পাবেন না। এর ডেফিনেশনটা পরীক্ষায় আসবে, মনে রাখবেন। দেনাদার থেকে যে টাকা আর আদায় করা সম্ভব না তাকে কুরিন বা অনাদায়ী পাওনা বলে। আর এই কুরিন বা অনাদায়ী পাওনা আমরা কার বিপরীতে সৃষ্টি করি? দেনাদার, তাই না? দেনাদারের বিপরীতে সৃষ্টি করি। কুরিন আমরা কার থেকে বাদ দেই? দেনাদার থেকে বাদ দেই। কুরিন আমরা কার থেকে বাদ দেই? দেনাদার থেকে বাদ দেই। তাহলে দেনাদার থেকে বাদ দিলে দেনাদার নামক সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে, সিম্পল জিনিস। তাহলে মোট সম্পদ কিভাবে হ্রাস পাবে? সম্পদ হ্রাস পাবে, তাই না? কুরিন ডেবিট আমার ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস, দেনাদার আমার সম্পদ, সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে, কুরিনের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসবে। এটা আমরা পড়াইছি আপনাদেরকে। এটা এইচএসসি বোর্ড পরীক্ষা আসছে 2018 সালে। সকল বোর্ড অগ্রিম ভাড়া প্রদান করলে জাবেদা কি হবে? একটা হিসাব সমীকরণের প্রভাবের মধ্যে পড়াইছিলাম, মনে পড়ে কিনা? অগ্রিম ভাড়া প্রদান করা হলে জাবেদা কি হবে? আমরা আগামীকালকে কি ক্লাস চাই কিনা সবাই বলেন। রেসপন্স করতে হবে, উপস্থিতি বাড়তে হবে, প্রতিদিন ক্লাসে উপস্থিতি বাড়তে হবে। অগ্রিম ভাড়া প্রদান করলে জাবেদা কি হবে? আমরা এখন আপাতত কয়েকদিন আপনাদের টানা ক্লাস নেব। আগামীকালকে আমরা পেড ব্যাচের ক্লাস নেওয়ার চেষ্টা করব। পেড ব্যাচের আমাদের সিএম আর কয়েকজন আছে। আমরা এই সপ্তাহ অর্থাৎ শুক্র শনিবার আসার আগে আমরা সেকেন্ড পেপারটা শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের পেড কোর্সের ক্লাসটাও শেষ করে দিব। ওকে, সো অগ্রিম ভাড়া জাবেদা, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, সিম্পল জিনিস। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কোয়েশ্চেন নাম্বার 9, এটা দেখো কোথায় আসছে? খাদ্য অধিদপ্তর, উপখাদ্য পরিদর্শক। এগুলা কিন্তু বোর্ড পরীক্ষা আসে। মনিহারি দ্রব্যাদি ক্রয় করা হলে কোনটি ডেবিট হবে? মনিহারি দ্রব্যাদি ক্রয় করা হলে কোনটি ডেবিট হবে? মনিহারি ক্রয় করছে, মনিহারি ক্রয় করলে জাবেদা কি হবে? বলেন, দ্রুত বলেন। মনিহারি দ্রব্যাদি ক্রয় করলে জাবেদা কি হবে? মানে কি ডেবিট হবে? মনিহারি দ্রব্যাদি ক্রয় করলে জাবেদা কি হবে? প্রতিদিন ক্লাস চাই ইনশাআল্লাহ, আমরা প্রতিদিনই ক্লাস নিচ্ছি। তারপরে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর ক্লাস আছে আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে। অলমোস্ট 200+ ভিডিওস আছে, 200+ ক্লাস আছে, ওখান থেকে করবেন। শেয়ার করে প্লিজ। আজকের ক্লাস আমার মানে আজকের ক্লাসও একেবারে আশানুরূপ হয় নাই, যে একেবারে মন ভরে গেছে এরকম, এরকম কিন্তু হয় নাই। মনিহারি ডেবিট, কোনো সন্দেহ নেই, মনিহারি ডেবিট। ওকে, 10 নম্বর প্রশ্ন দিয়ে জাবেদা শেষ হবে। এই যে নিকে দেখেন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা শীটটা পাবেন, যারা বলছিলাম শেয়ার করলে শীট পাবেন, তাদের দেখবেন ওই যে নিচে আবার উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা উত্তর মানে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবেন। 10 নম্বর প্রশ্নের উত্তর, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলে জাবেদা কি হবে? এই জাবেদা একটু দেখি তো, কেউ পারেন কিনা বলেন তো দেখি।
10 নম্বর প্রশ্ন উত্তর একটু চালাকি করে দেখেন তো উত্তরটা পারেন কিনা। আপনারা কি আর 10-15 মিনিট ক্লাস করতে পারবেন? আমরা তো আরো কিছু প্রশ্ন আছে শেষ করতে হবে। অলরেডি তো 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস। অনেকের ধৈর্য নাও থাকতে পারে। আমরা কি থাকতে পারবো কিনা ক্লাসে? একটু একটু করে আলোচনা করতে গেলে আসলে মানে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে একটু সময় লেগে যায়, কিচ্ছু করা থাকে না। এটা কোনো লেনদেন নয়, একেবারে 100% শিওর। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিচ্ছে, এতে করে ব্যবসা কি কোনোভাবে প্রভাবিত হবে? ব্যবসার তো কোনো কিছু আসে যায় না, ব্যবসা তো কোনোভাবে প্রভাবিত হবে না। তাহলে এটা কি নয়? লেনদেন নয়। ওকে, ডান। সর্বশেষ টপিক, আমাদের হাতে আর 10টা প্রশ্ন আছে। যাদের হাতে 10 মিনিট সময় আছে তারা ক্লাসে থাকবেন, আর যাদের হাতে 10 মিনিট সময় নাই তারা আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। আধুনিক পদ্ধতিতে এই খতিয়ানের কোন ছকটি অধিক জনপ্রিয় ও ব্যবহৃত হয় বলতে পারবেন? আধুনিক পদ্ধতিতে মানে আধুনিক হিসাব বিজ্ঞানে কোন ছকটি সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং সব থেকে বেশি জনপ্রিয় বলেন তো? সবার পারা উচিত এটা। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্লাস শেষ হওয়ার আরো ক্লাস করতে পারবো। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো। আপনারা যারা পরবর্তীতে দেখার প্রয়োজন হবে অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবেন, কারণ ফেসবুকে 1 মাসের বেশি ক্লাস রেকর্ড থাকে না। ঠিক আছে। রাফিজা আক্তার জুই বলছেন বি। বি কেন হবে? 2 ঘোড়া ছক বলতে কি খতিয়ানের কোনো ছক আছে? খতিয়ানের ছক হইতো দুইটা, একটা হচ্ছে টি ছক, একটা চলমান দুইয়ের ছক। টি ছকে ঘর থাকে কয়টা? এই প্রশ্ন কিন্তু অনেক সময় আসছে। টি ছকে ঘর থাকে হচ্ছে কয়টা? 8টা। 3 ঘোড়া 3 ঘোড়া ছক এগুলা তো নগদান বইয়ের ছক, এগুলা কার? নগদান বইয়ের ছক। আর এটা হচ্ছে খতিয়ানের ছক। তো এখানে এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সব থেকে জনপ্রিয়। আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনি চাকরি করতে আসেন বিভিন্ন জায়গায়, আপনি যখন দেখবেন টি স্টকের আর কোনো প্রচলন নাই তেমন একটা, এখন সব জায়গায় চলমান জেড স্টকের ব্যবহার হয়। আপনিও আপনার বইগুলো তো দেখবেন এইচএসসি লেভেলে, দেখবেন যে খতিয়ান করতে বলছে টি স্টকে না করে চলমান জেড স্টকে করছে, কারণ চলমান জেড স্টকটা কি ইজি, এভরি ট্রানজাকশন যখন শেষ হবে তখন কিন্তু আপনি সাথে সাথে ব্যালেন্স জানতে পারবেন। আর টি স্টকে কিন্তু একটা নির্ধারিত সময়ের শেষে গিয়ে ব্যালেন্সিং করা হয়, একটু ঝামেলার। এই জন্য চলমান জেড স্টকটাই বেশি অ্যাকসেপ্টেবল। খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটা? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কি কি? মনে রাখবেন সব ডেবিট। সব ডেবিট, সব ডেবিট মানে কি? সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট যা প্রকাশ করবে। আদম ক্রেডিট, আদম কি? ক্রেডিট। আদায় মূলধন সবসময় ক্রেডিট যা প্রকাশ করবে, তাহলে এটা চিন্তা করলে হয়। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে কি? দায়। তাহলে আদম দায় ক্রেডিট যা প্রকাশ করে। জানতে যাচ্ছে ডেবিট যার। মূলধন ক্রেডিট যা প্রকাশ করে। উত্তোলন অনুপার্জিত হয়, অনুপার্জিত হয় কি? দায় ক্রেডিট যা প্রকাশ করে। তাহলে উত্তোলন, এই যে সব সম্পদ ব্যয় আর হচ্ছে উত্তোলন, এই তিনটা হচ্ছে ডেবিট যার প্রকাশ করে। সম্পদ ব্যয় আর হচ্ছে উত্তোলন, এই তিনটা ডেবিট যার প্রকাশ করে। আদায় মূলধন ক্রেডিট যার প্রকাশ করে। আদায় মূলধন কি যার প্রকাশ করে? আদায় মূলধন ক্রেডিট যার প্রকাশ করে। প্রাথমিক বই, প্রাথমিক দাখিলার বই প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে জাবেদা। আর যখন দেখবেন যে কোনো কিছুতে লেখা আছে পাকাভাবে লিপিবদ্ধ হয়, স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়, রাজা, প্রধান, এই শব্দগুলো থাকলে কি উত্তর করবেন? এই শব্দগুলো থাকলে খতিয়ান উত্তর করবেন। এই শব্দগুলো থাকলে কি উত্তর করবেন? খতিয়ান। আর কার্যপত্র হিসাব চক্রের কি ধাপ? কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কি ধাপ? ঐচ্ছিক ধাপ, অর্থাৎ যে ধাপটা কি নাই। একটু ডিস্টারবেন্সের জন্য সরি, ক্লাস দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাই। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা?
সাউন্ড কি শোনা যাচ্ছে? স্যার নেট সমস্যা করছে প্রচুর। হ্যাঁ, নেটে একটু সমস্যা করতেছে, কি করব বলেন। আমার হাতে তো আর নেটের কোনো মানে হচ্ছে নিয়ন্ত্রণের কোনো চাবিকাঠি নেই। শেষ, আমাদের ক্লাসও শেষ। নগদান বইতে কোন লেনদেনটি অন্তর্ভুক্ত হবে না? নগদান বইতে কোন লেনদেন অন্তর্ভুক্ত হবে না বলেন তো? যে লেনদেন হচ্ছে ধারে বা বাকিতে অনগদ, ধারে বাকিতে অনগদ, ধারে বাকিতে অনগদ, ওই লেনদেনগুলো কি হবে না? হিসাব মানে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে নগদ ও পণ্য ক্রয় হিসাব নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। আসবাবপত্রের অবচয়, এই আসবাবপত্রের অবচয় কোন ধরনের লেনদেন বলতে পারেন? অনগদ লেনদেন, ধারে বা বাকিতে বলা যাবে না। ধারে বা বাকিতে লেনদেন হচ্ছে যে লেনদেনের ফলে এখন টাকা যায় না বা পাই না, কিন্তু ভবিষ্যতে টাকা যাবে বা পাবো। আর অনগদ লেনদেন হচ্ছে এখনো টাকা যায় না, ভবিষ্যতেও টাকা আমার থেকে যাবে না বা আসবে না। ঠিক আছে, ওকে, আমরা শেষ করে দিচ্ছি, আর 2-3 মিনিট লাগবে সর্বোচ্চ। ওকে, কন্ট্রা এন্ট্রি কি বলেন তো? কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দেখালে কোনটা? যার এক পাশে থাকবে ব্যাংক, যার এক পাশে থাকে ব্যাংক আর এক পাশে থাকবে নগদ, অর্থাৎ নগদান বইতে যে এন্ট্রিটা দুই পাশে যায় এটাকে কন্ট্রা এন্ট্রি বলে। তাহলে জাবেদার একদিকে নগদ আর একদিকে ব্যাংক থাকতে হবে। একদিকে নগদ আর একদিকে কি থাকতে হবে? একদিকে নগদ আর একদিকে কি থাকতে হবে? ব্যাংক থাকতে হবে। আচ্ছা, তারপরে ধারে ধারে তো আসবেই না, ধারের মধ্যে তো নগদ ব্যাংক থাকার কথা না। ব্যাংকে জমা দেওয়া হলো, খেয়াল করেন, ব্যাংকে জমা দিয়েছেন মানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা একটা কন্ট্রা এন্ট্রি, এটা একটা কি এন্ট্রি? এটা একটা কন্ট্রা এন্ট্রি। 5 নম্বর প্রশ্ন শেষ। 6 নম্বর প্রশ্ন চলে আসে। নিচের কোনটি 3 গড়া নগদান বইতে লিপিবদ্ধ করা হয় কিন্তু 2 গড়া নগদান বইতে লিপিবদ্ধ হয় না? 2 গড়া নগদান বইতে গড় থাকে হচ্ছে নগদ আর হচ্ছে ব্যাংক, আর 3 গড়া নগদান বইতে আরেকটা গড় যুক্ত হয়, সেটা হচ্ছে বাট্টা। ঠিক আছে, আরেকটা গড় যুক্ত হয় কি? বাট্টা। তাহলে এখানে কোনটা উত্তর হবে বলেন তো? বাট্টা, নগদ বাট্টা। কোন বাট্টা? নগদ বাট্টা। আবার কারবারি বাট্টা না কিন্তু, কোন বাট্টা? নগদ বাট্টা। পিডিএফ গুলো দিয়ে দিন উত্তর সহ ইনশাআল্লাহ। পিডিএফ ক্লাস শেষে পেয়ে যাবেন, আমাদের পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 জায়গায় পাবেন। আগামীকালকেও ক্লাস হবে, সবাই 9টায় ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। আমরা টপিক সহ রুটিন দিয়ে দিব একটা, হ্যাঁ, 4-5 দিন ক্লাসের একটা রুটিন দিয়ে দিব। আর নিবন্ধনের পেইড কোর্স আসবে ইনশাআল্লাহ। নিবন্ধনের যে ভাই বোনরা ক্লাস করতেছেন, ব্যবসা শিক্ষা, হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসা শিক্ষা, হিসাব বিজ্ঞান এবং হচ্ছে কিসের উপরে? ব্যবস্থাপনা যাদের আছে, এই 3টা বিষয়ের উপরে আমি একটা পেইড কোর্স ওপেন করব। যারা নিবন্ধন আছেন, আর এইচএসসি এর জন্য ফ্রি কোর্স, এডমিশনের জন্য ফ্রি কোর্স, শুধু 19তম শিক্ষক নিবন্ধন যারা দিবেন, 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, আর ব্যবসায় শিক্ষা তাদের জন্য, হিসাব বিজ্ঞান সাবজেক্ট যাদের আছে তাদের জন্য, আর হচ্ছে ব্যবস্থাপনা যাদের আছে, হ্যাঁ, একবার পূর্ণাঙ্গ কোর্স। ঠিক আছে, আর ফিনান্সটা যদি রেসপন্স ভালো থাকে তাহলে ফিনান্সের জন্য কোর্স আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু এই কোর্সের বিস্তারিত খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, সার্কুলার হয়ে গেলে আমরা খুব বেশি সময় পাবো না। এই জন্য এটার আমাদের ফ্রি ক্লাস এমনি প্রত্যেক যেভাবে হচ্ছে এভাবে হবে। পেইড কোর্সটা আমরা একটু স্পেশাল করে পড়বো গুছিয়ে ইনশাআল্লাহ। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ভর্তি হবেন, কারণ আপনি আমার কাছে পড়েন আর যেখানে পড়েন, কোথাও না কোথাও তো আপনার পড়তে হবে, না তো এই প্রস্তুতি কিন্তু আপনি গুছাইতে পারবেন না। আপনি না পড়লে এই প্রস্তুতি আপনি গুছাইতে পারবেন না। যেমন এখানে শুধু এমসিকিউ প্র্যাকটিস করতেছি, পেইড কোর্সে কিন্তু ইনশাআল্লাহ টপিকটা পড়ে তারপরে আমরা এগুলো প্র্যাকটিস করব। কুরিন সঞ্চিতি হিসাবের কোনটার? তাহলে কুরিন সঞ্চিতি কোন আপনার কি বিপরীত সম্পদ না? বিপরীত সম্পদ। তাহলে সম্পদ যেহেতু ডেবিট যার প্রকাশ করে, বিপরীত সম্পদ ক্রেডিট যার প্রকাশ করে। এই বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত দায়, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্বে, এগুলো আমরা প্রিভিয়াস এমসিকিউ ক্লাসগুলোতে পড়েছি। কত 13 নম্বর ক্লাস, এর আগে কিন্তু আরো 12টা ক্লাস হয়েছে। বিশেষ করে স্কুল পর্যায়ে বাণিজ্য শাখা দ্রুত কিছু করেন ইনশাল্লাহ ভাইয়া, আসবে। আপনারা আর যদি বিশ্বাস রেখে আমার কোর্সগুলোতে এনরোল করেন, ইনশাল্লাহ অ্যাকাউন্টিংটা শিখতে পারবেন। যে সাবজেক্টের জন্য ভর্তি হবেন ওটার মৌলিক জিনিসগুলো শিখতে পারবেন। বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আপনি ভাইবা কোয়ালিফাই করলে, ভাইবা দিতে গেলেও এগুলো কাজে লাগবে। তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স হবে, তাই না? নগদান বইকে সংরক্ষণ করেন ক্যাশিয়ার। ঠিক আছে, আর ওই পেটি ক্যাশ মানে খুচরা নগদান বই আছে, এটা পেটি ক্যাশ শেয়ার করে। খতিয়ানের লেনদেন স্থানান্তর করাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন উত্তর বলেন তো। খতিয়ানের লেনদেন স্থানান্তর করেনকে কি বলে? খতিয়ানের লেনদেন স্থানান্তরকরণকে কি বলে? শেষ করে দিচ্ছি আমরা, আর 2টা প্রশ্ন আছে, এটা শেষ। স্কুল কলেজ 2টার জন্য হবে, চাকরির জন্য বিয়ে হচ্ছে না, আরে সর্বনাশ। আল্লাহ আপনার চাকরি এবং বিয়ে 2টাই সহজ করে দেখ।
যারা নিবন্ধন সিরিয়াসলি পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই, যেহেতু অনেকদিন আগে আপনাদের পড়াশোনা গ্যাপ হয়ে গেছে, আপনারা পড়াশোনা থেকে মানে এই সাবজেক্টিভ পড়াশোনা থেকে দূরে আছেন, আমার কাছে পড়েন আর যার কাছে পড়েন একটা পেড কোর্সে ভর্তি হয়েন, যার পর আপনার ভালো লাগে ইজি লাগে তাদের কাছে একটা নির্দেশনা পাবেন, কোর্সটা গুছানো পাবেন, পরীক্ষা দিতে পারবেন, সবকিছু মিলে আপনার জন্য ভালোই হবে। ওকে, সো যার কাছে ভালো লাগে তার একটা কোর্স আপনি এনরোল করবেন। খতিয়ান লেনদেন স্থানান্তর করাকে কি বলে? শ্রেণীবদ্ধকরণ। ঠিক আছে, আবার এটাকে বলে খতিয়ানকে বলা হয় কি? শ্রেণীবদ্ধকরণ। কিন্তু খতিয়ান লেনদেন স্থানান্তরকরণকে বলে পোস্টিং। ঠিক আছে, খতিয়ানের এটার নাম কি? শ্রেণীবদ্ধকরণ, স্থানান্তরকরণ। কিন্তু খতিয়ানের লেনদেন স্থানান্তর নাই, এই জন্য এটার নাম হচ্ছে পোস্টিং। পোস্টিং এর বাংলায় হচ্ছে স্থানান্তর, পোস্টিং এর বাংলায় হচ্ছে কি? স্থানান্তর। আর সংক্ষিপ্তকরণটা হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলকে কি বলা হয়? সংক্ষিপ্তকরণ বলা হয়। রেওয়ামিলকে কি বলা হয়? রেওয়ামিলকে সংক্ষিপ্তকরণ বলা হয়। যারা পেড কোর্সে ভর্তি হবেন প্রস্তুতি নিয়ে রাখেন, ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে বিস্তারিত জেনে যাবেন। ফিনান্সের যদি আগ্রহীরা থাকেন যোগাযোগ করবেন। আমি মার্কেটিং নিয়ে কাজ করব না, ইনশাল্লাহ আমি কাজ করব স্কুল পর্যায়ে 3টা সাবজেক্ট একসাথে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর স্টুডেন্ট পাওয়া সাপেক্ষ ফিনান্সটা নিয়ে কাজ করব। ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ নগদান বই যখন করেন, বা ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত তারা কি বোঝায়? ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা বোঝায়, আর ক্রেডিট উদ্বৃত্ত মানে কি বোঝায় বলেন তো? আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে, গ্রুপগুলোতে প্রবলেমগুলো শেয়ার করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। দশ নম্বর কোশ্চেনের উত্তর, ডেবিট যে দ্বারা ব্যাংক জমা বোঝায়, যেটা আপনার সম্পদ। ক্রেডিট যে দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়, এটা হচ্ছে আপনার দায়, মানে জমার অতিরিক্ত, ব্যাংকের কাছে আপনার টাকা দেনা আছে এরকম বোঝায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, অনেক রাত হয়ে গেছে, 10টা 30 বাজে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী ক্লাসটা আমরা চেষ্টা করবো জাস্ট 9টা 30-এ শুরু করার, সরি 9টা শুরু করার, তাহলে আমরা 10টার মধ্যে ক্লাসটা শেষ করতে পারবো। সবাই ভালো থাকেন। আগামীকালকে পরীক্ষা সন্ধ্যার পরে আর নেওয়া হয় না, অফিস থেকে বেরোতে লেট হয়ে যায়। আমরা পরীক্ষাগুলো একটু দিনের বেলা বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করব। পরীক্ষাগুলো দেন, শিটগুলো নেন, ইউটিউব থেকে আমাদের রেকর্ড ক্লাসগুলো করেন, ফেসবুকে যুক্ত থাকেন। আর এইচএসসি 26 সময় খুবই কম, গুনে গুনে সময় কাজে লাগাও, আর কোনো সময় কিন্তু হাতে নাই। অলরেডি 70 দিনের কাছাকাছি চলে আসছো। আমাদের ক্লাসগুলো রেগুলার করো, অলরেডি 5টা 6টা চ্যাপ্টার কিন্তু আমরা পড়াই ফেলছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া আছে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো। আর নিবন্ধনের জন্য আপনারা তো পড়বেনই। সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথে থাকেন, প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফিজ। রাফিজা আক্তার, পেট ব্যাচের ব্যাপারে শীঘ্রই জানতে পারবেন ভাইয়া, একটু ধৈর্য ধরেন। আমরা কালকের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব, সার্কুলারটা পেয়ে গেলে ক্লাস শুরু করব। মোস্ট প্রবাবলি আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করব, তার আগেই আমরা পেড কোর্সের বিস্তারিত আপনাদের বলে দিব। আসসালামু আলাইকুম স্যার, কালকে বাংলা এক্সাম, অ্যাকাউন্টিং দেখতেছি। আপনি মনে হয় এসএসসি স্টুডেন্ট তাই না ভাইয়া? স্যার পেড বেস, আচ্ছা, খুব তাড়াতাড়ি নিবন্ধন কোর্স চালু করুন ইনশাল্লাহ। হুমায়ুন ভাই কালকে বিস্তারিত জানবেন। আর আমাদের ক্লাস তো চলমান আছে, এই ক্লাসগুলো করলে আপনার দেখা যাবে যে অনেক কিছু আপনি হচ্ছে শিখে যাবেন ইনশাল্লাহ। বেসিক গুলো স্ট্রং হবে, যে কোনো টপিকের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর পেড কোর্সটা আমরা আর একটু অর্গানাইজড হইতে করবো, ঠিক আছে? তো পেড কোর্সের বিষয়ে আমরা আগামীকালকে আপনাদের একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করব। সিলেবাসটা পাইলে আমার লেকচার প্ল্যান, আমি কয়টায় আপনার পুরো কোর্সটা কমপ্লিট করবো সেটা আমার বলতে সুবিধা হবে। এই জন্য সিলেবাসটার জন্য অপেক্ষা করতেছি, কারণ সার্কুলার সাথে সিলেবাসটাও দিবে। আর এমনিতে আনুমানিক কোর্স ফি দিয়ে কালকে থেকে কাল পরশু থেকে ভর্তি নেওয়া শুরু করে দিব, কারণ একেবারে আমরা প্রত্যেকটা দিনকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাবো এবং কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই কোর্স থেকে আপনার চাকরি হোক বা না হোক, দোয়া করি হোক, আপনি শিখবেন যেটা আপনার পরবর্তী জীবনে অবশ্যই কাজে লাগবে। কোনো একটা চাকরি পরীক্ষার ভাইবা দিতে গেলেও তো আপনার মেজর সাবজেক্ট থেকে কোশ্চেন করে, তো মৌলিক জিনিসগুলো না জানলে কিন্তু ওখানে ধরা খেয়ে যাবেন। আশা করছি ভালো কিছু হবে। সবাই আমাদের সাথে থাকেন, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, কালকে আবার দেখা হচ্ছে।